গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। তৃতীয় পর্ব। সোহানার সম্মতি পেয়ে সেদিনই রাদীপ সোহানার আমটি বদল করে সোহেল চৌধুরী আগামী শুক্রবার অর্থাৎ আজ থেকে 7 দিন পর আগদের তারিখ নির্ধারণ করে চলে যান নিজেদের গন্তব্যে। এত দ্রুত ঠিক করার কারণ রাদীপের নিজ ব্যবসার কাজে বিদেশে চলে যাওয়া। বিয়ের পরপরই রাদীপ সোহানাকে নিয়ে চলে যাবে বিদেশে। রেদওয়ান খান যেহেতু বিষয়টি সম্পর্কে অবগত তাই তিনি আর দ্বিমত পোষণ করলেন না। কিন্তু আয়েশা বেগম চিন্তিত হয়ে পড়লেন এত দ্রুত কিভাবে কি করবেন। আয়েশা বেগমের চিন্তিত মুখ দেখে রেদওয়ান খান আয়েশা বেগমকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমার বড় মেয়ের বিয়ে ইনশাআল্লাহ কোনো কিছুতেই কমতি হবে না। কিন্তু এত দ্রুত? আয়েশা বেগমকে আর কোনো কথা বলতে না দিয়ে রেদওয়ান খান বললেন, আমার উপর বিশ্বাস রাখো। রেদওয়ান খানের ভরসায় আয়েশা বেগমও চোখের ইশারায় সায় জানালেন। সোহানার বিয়ে ঠিক হওয়ার খুশিতে সব ভাইবোন মিলে আড্ডা দিতে বসে পড়ে সোহানার কক্ষে। সোহানাকে তারা যেভাবে পারছে সেভাবেই লজ্জায় রাঙিয়ে তুলছে। সোহানা তার লজ্জায় রাঙা মুখ নিয়ে স্নেহাকে বলল, ভুলে যাস না আমার পর কিন্তু তোর সিরিয়াল। বিশ্বাস কর তখন কিন্তু আমি শুধু তোকে না, যে ইডিয়েটটা তোকে বিয়ে করবে তাকেও এমন লজ্জা দিব যাতে সে লজ্জায় তোকে বিয়েই করতে না আসে। সোহানার কথায় হঠাৎই স্নেহার মস্তিষ্কে সাব্বিরের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠল। সাথে সাথে লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখ। আজকাল কেন জানি স্নেহার হুটহাট সাব্বিরের কথা স্মরণ হয়, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার দর্শন পাওয়ার জন্য মনটা কেমন বেকিল হয়ে থাকে। কোনো এক অজানা কারণে স্নেহার পায়ে বেঁধে দেওয়া রুমালটা এখন অবধি সাব্বিরকে না দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে স্নেহা নিজের কাছে। কেন জানি নিজের কাছ থেকে দূরে সরাতে ইচ্ছা করে না এই সামান্য একখণ্ড কাপড়ের টুকরোকে। এতে যে যা ভাবার ভাবুক, তাতে স্নেহার কি ওই যে কথায় আছে না, পাছে লোকে কিছু বলে। আরে আশ্চর্য, পাছে লোকে কিছু বলবে কি করে? কেউ তো জানেই না স্নেহার কাছে কারো এক গচ্ছিত ধন আছে। স্নেহাকে ভাবনার জগতে বিচরণ করতে দেখে জাদুয়া ডেকে প্রশ্ন শুধায়, কি হয়েছে আপু, কোন জগৎ থেকে ঘুরে আসলে? আমাদেরও বলো, আমরা একটু ঘুরে আসি। জাদুয়ার কথায় সোহানা স্নেহার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, কিরে তুই এরকম লাল হয়ে আছিস কেন? তুই আবার কারো প্রেমে টেমে পড়লি নাকি? সোহানার কথায় স্নেহা চোরের মতো আমতা আমতা করে বলল, ধ্যাত কি আজে বাজে কথা বলছো? এরকম কিছুই না। স্নেহার প্রত্যুত্তরের সোহানা সন্দিহান কণ্ঠ শুধালো, তোর কথায় কেমন গন্ধ গন্ধ লাগছে। মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে। সোহানার কথার পৃষ্ঠে রাফিন বলল, না আপু, আমি তো বলি কুচ না, পুরো ডালি কালো। মানে? মানে আজকাল স্নেহা আপুর হাতে একটা রুমাল দেখা যায়। সে রুমালটার দিকে তাকিয়েই কেন জানি হেসে উঠে। আমার তো মনে হয় আপুকে জিনে ভর করেছে। রাফিনের কথায় জাদুয়া মুচকি হেসে স্নেহাকে বলে উঠে, জানো তো আপু, রুমাল নেয়া ভালো নয়, রুমাল নিলে ঝগড়া হয়। সকলকে স্নেহা নিজের পিছনে লাগতে দেখে মেকি রাগ দেখিয়ে বলে উঠে, দেখো আর একটাবার যদি তোমরা আমাকে নিয়ে কোনো কথা বলো, বিশ্বাস করো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। স্নেহার রাগ দেখে সকলে হেসে উঠে। খুনসুটিতে কাটায় তারা তাদের দিনটি। এখন থেকেই সুলাতানা ভিলায় তোড়জোড়ে শুরু হয়ে গেছে সোহানার আগদের সকল আয়োজন। হবে নাই বা কেন? হাতে যে বেশি সময় নেই। আজ থেকেই পুরো বাড়ি লাইটিং করানোর কাজে নেমে পড়েছে অসংখ্য লোক। খান বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কমতি রাখা যাবে না। হাতে সময় না থাকার দরুন বুধবার মেহেদি, বৃহস্পতিবার হলুদ সন্ধ্যা এবং শুক্রবার আগদের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নির্ধারণ করা হয়। স্নেহা, জাদুয়া, রাফিন নিচে নামতেই তাদের চোখে পড়ল সুলতানা ভিলার পাল্টে যাওয়া রূপ। যা দেখে তারা উৎফুল্লিত হয়ে পড়ল, বোঝাই যাচ্ছে এই 7 দিন তাদের খুব আনন্দেই কাটবে। নানা রকম আয়োজনে মুখরিত হয়ে থাকবে সুলতানা ভিলা। আসলেই কি তাই? এই 7 দিনে কি সবকিছু সত্যিই আনন্দে কাটবে, নাকি পরিবর্তন ঘটবে কোনো সম্পর্কের? নাকি সূচনা হবে কোনো নতুন প্রণয়ের? কি হবে তার পরিণাম? হবে কি আগুন পানি একাকার? আবছা কালো ছায়ায় আবৃত করে নিয়েছে ধরণী নিজেকে। জানান দিচ্ছে প্রতিটি প্রাণীকুলোকে নিজ নীড়ে ফিরে যেতে। নিজ কর্ম শেষে ফিরেছে হাসিল। না চাইতেও সম্প্রতি তার বেহা অবাধ্য নেত্রযুগল খুঁজে বেড়ায় এক ভীতু রমণীর অবয়ব। কিন্তু আজ কোথাও তার উপস্থিতি খুঁজে পাচ্ছে না হাসিল।
কেমন অস্থির অস্থির লাগছে তাকে দেখতে না পেয়ে। নিজ অস্থির মনেই হাছিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বের হতেই হাছিলের কক্ষে উপস্থিত হন সুলতানা খান। সুলতানা খানকে দেখে হাছিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, কি হয়েছে দাদি? হঠাৎ কি মনে করে আসলে? কিছু কি বলবে? হাছিলের প্রশ্নে সুলতানা খান প্রত্যুত্তরে বললেন, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু তুই শুনতে চাস না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাছিল কোন প্রকার ভঙ্গিতা ছাড়াই বলল, দাদি কি বলতে চাও সেটা বলো। তুমি জানো আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি। হাছিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সোহানার বিয়ে যে 7 দিন পর হবে সেটা জানিস তো? দায়সারা ভাবে বলল। হাছিলের এরূপ দায়সারা ভাবে কথা বলতে দেখে সুলতানা খান কিছুটা আফসোসের স্বরে বলেন, তুই এরকম কেন হাছিল? কারো ব্যাপারে তোর কোনো ভ্রুক্ষেপ নেই? কোনো ব্যাপারে তোর উপস্থিতি পাওয়া যায় না? কারো প্রতি কি তোর ভালোবাসা নেই? তোকে বিয়ের কথা বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। জানি তোকে বলা আর দেয়ালে মাথা ঠোকা একই ব্যাপার। তাই এই ব্যাপারে তোকে আর কিছু বলবো না। কিন্তু ভাই হিসেবে তো তোর কিছু দায়িত্ব আছে। অন্তত কাউকে ভালো না বাসিস দায়িত্বটুকু পালন কর। পারলে আমাদের সাথে কাল শপিং মলে আয়। সুলতানা খানের কথায় হাছিল গম্ভীর স্বরে বলল, সরি দাদি, আমার সময় নেই এই সব অপ্রয়োজনীয় কাজে যাওয়ার। তার চেয়ে বরং আমি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, তোমাদের যা মন চায় তাই শপিং করে নিও। হাছিলের প্রত্যুত্তরে সুলতানা খান ক্ষিপ্ত হয়ে বললেন, তোর কি মনে হয় এই সুলতানা খানের টাকার অভাব হয়েছে যে তোর কাছ থেকে তাকে টাকা নিতে হবে? দাদি আমি এরকম কিছু বলিনি। তুমি, বাস, তোকে আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। বলেই সুলতানা খান হাছিলের কক্ষ হতে প্রস্থান করার সময় হাছিলের দিকে ঘুরে অশ্রু ভরাট নেত্রে মলিন মুখে বললেন, তুই তো অনেক ব্যস্ত মানুষ, আমার মৃত্যুর পর তোকে আমার কবরের মাটি দিতে হবে না। বলেই সুলতানা খান চলে যাবেন তখনই হাছিল বিপরীত দিক থেকে ডেকে বলে উঠল, দাদি আমি সাব্বিরকে বলে দিব কালকের সকল মিটিং ক্যান্সেল করে দিতে। কখন যেতে হবে তুমি আমাকে বলে দিও। হাছিলের প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে অবিশ্বাস্যের ন্যায় বললেন, সত্যি? হুম। সুলতানা খান হাছিলের কথায় একটি প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে হাছিলের সামনে এগিয়ে গিয়ে তার দুহাত নিজের হাতের অন্তরালে নিয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল সকালে যাব। আশা করি তুই তোর মতো ঘুরাবি না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাছিল তার নেত্রযুগল ছোট ছোট করে ভারী স্বরে বলল, দাদি তুমি খুব ভালো করেই জানো এই তাসাওয়ার আবরার হাছিল কোনো দিনও নিজ কথার নড়চড় করে না। হাছিলের প্রত্যুত্তরে সুলতানা খান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মুখে প্রশান্তির হাসির রেখা টেনে প্রস্থান করেন হাছিলের কক্ষ হতে। সুলতানা খানের প্রস্থানের সাথে সাথে হাছিল সাব্বিরকে কল করে সকল মিটিং ক্যান্সেল করতে জানায় এবং সকালে সাব্বিরকে সুলতানা ভিলায় উপস্থিত থাকার নির্দেশনা দেয়। আজ হাছিল ডাইনিং টেবিলেও জাদুয়ার উপস্থিতি পায়নি, ফলস্বরূপ নিজ কক্ষে প্রবেশ করে চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের প্রতিচ্ছবি ফুটিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পায়চারি করতে থাকে বেসামালভাবে। সে কোনো মতেই নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন তার বক্ষে অস্থিরতা ও ক্রোধের প্রতিফলন ঘটছে তা সে নিজেও জানে না। সে শুধু জানে ক্ষণিকক্ষণের জন্য হলেও ওই অবাধ্য মেয়েটির দর্শন পেতে চায় হাছিলের অবাধ্য নেত্রযুগল। ফলস্বরূপ আবারও হাছিলের আগমন ঘটে জাদুয়ার কক্ষের সম্মুখে। ধীর হাতে দরজায় স্পর্শ করতেই খুলে যায় দরজাটি। হাছিল শব্দহীন পদচারণে জাদুয়ার কক্ষে প্রবেশ করতেই সম্পূর্ণ তার ক্রোধে জ্বলে ওঠে। কারণ এখানেও জাদুয়ার উপস্থিতি নেই। কি করে থাকবে জাদুয়ার উপস্থিতি নিজ কক্ষে? আজ যেসব ভাইবোনের অবস্থান সোহানার কক্ষে, তারা ঠিক করেছে এই 1 সপ্তাহ তারা সোহানার কক্ষেই ঘুমোবে। এই সকল ঘটনা থেকে অজ্ঞ হাছিল জাদুয়াকে দেখতে না পেয়ে নিজ কক্ষে চলে গিয়ে নিজের অজান্তেই উদ্ভট কথা চিন্তা করে উন্মাদের মতো আচরণ শুরু করে। সে না পারছে কারো কাছ থেকে জাদুয়ার খোঁজ নিতে, না পারছে তাকে খুঁজে বের করতে। ফলস্বরূপ নিজ অস্থিরতায় আরও একটি নির্ঘুম রাত্রি যাপন করে হাছিল। দিবাকরের আগমনে ধরণী অন্ধকার খোলস থেকে নিজেকে অনাবৃত করে প্রত্যেক প্রাণীকুলকে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা।
হাছিল নিজ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধরণীকে অন্ধকারের খোলস থেকে নিজেকে অনাবৃত করতে। নিজ মনেই হাছিল গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে উঠল, কি আশ্চর্য তাই না? অন্ধকারাচ্ছন্ন ধরণীকে কিরণে আলোকিত করতে একটি মাত্র দিবাকরই যথেষ্ট। প্রভাত কেটে পূর্বাহ্নে পড়তেই খান বাড়ির সকলে প্রস্তুত হয় শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সাব্বিরের আগমন ঘটে সুলতানা ভিলায়। সাব্বিরকে দেখার সাথে সাথেই স্নেহা সাব্বিরের সামনে এসে বলে, আরে ভাইয়া আপনি এখানে? হাছিল আসতে বলেছিল। আজকে নাকি শপিং করতে যাবে তোমরা? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলল, আপনি কি করে জানলেন? হাছিল বলেছে। হাছিলও তোমাদের সাথে যাচ্ছে। হাছিলের যাওয়ার কথা শুনে স্নেহা অবাক হয়ে যায়, কারণ আজ অবধি হাছিল তাদের সাথে কোথাও যায়নি। তবুও নিজের অবাকতা কাটিয়ে স্নেহা প্রশ্ন করল, আপনি যাবেন না? স্নেহার প্রশ্নে সাব্বির একটা বড় নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তর করল, হাছিলের আদেশ যেতে তো হবেই। সাব্বিরের যাওয়ার কথা শুনে স্নেহা খুশিতে গদগদ হয়ে সাব্বিরকে বড় একটা দাঁত বের করা হাসি উপহার দিয়ে চলে যায় সেখান থেকে। স্নেহার এহেন উদ্ভট আচরণ দেখে সাব্বির বিড়বিড়িয়ে বলে উঠে, যাহ বাবা, এর আবার কি হলো? কিছুক্ষণের মধ্যে নির্ঘুমা রক্তিম নেত্রে ব্ল্যাক শুটে সানগ্লাস পরিহিত অবস্থায় নেমে আসে হাছিল নিজ গাড়ির উদ্দেশ্যে। জাদুয়া সকলের জন্য অপেক্ষারত অবস্থায় তখন দাঁড়িয়ে ছিল সেখানে। জাদুয়াকে নজরে পরিলক্ষিত হতেই হাছিল ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দ্রুত পদচারণে জাদুয়ার সম্মুখে এসে জাদুয়ার দু বাহু চেপে ধরে গর্জে ওঠে প্রশ্ন করে, কাল কই ছিলি তুই? তোকে আমি কোথাও কেন দেখলাম না? তুই তোর নিজের রুমেও ছিলি না, বল কই গিয়েছিলি? তুই কি কারো সাথে দেখা করতে গিয়েছিলি? কলিজা একটুও কাঁপলো না তোর? সেদিনের মারের কথা ভুলে গেছিস? হাছিলের এরূপ আচরণে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে মুখ দিয়ে কোনো বাণী উচ্চারণ করতে সক্ষম হচ্ছে না। জাদুয়াকে এরূপ নিশ্চুপ থাকতে দেখে হাছিল জাদুয়ার থুতনি শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, কিরে চুপ হয়ে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। বিশ্বাস কর, আমার প্রশ্নের যদি বিন্দু পরিমাণ সত্যতাও আমি পাই তাহলে আমি তোকে এখানেই মেরে দিব। হাছিলের এহেন হিংস্র রূপে জাদুয়া ভয় ক্রন্দনরত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাল সকলের সাথে সোহানা আপুর রুমে ঘুমিয়েছি। প্লিজ ছাড়ুন। জাদুয়ার একটি উত্তরে হাছিল নিজের ক্রোধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হল। সে জাদুয়াকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল, আমার গাড়িতে ওঠো, তুমি আমার সাথে যাচ্ছ শপিং মলে। হাছিলের আদেশে জাদুয়া ভয়ে ভয়ে বলল, ভাইয়া নানানুমনি স্নেহা ওরা তো সব অন্য গাড়িতে যাবে, আমি কি করে? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাছিল ভ্রুকুচকে গম্ভীর ভঙ্গিতে বলল, আমি বসতে বলেছি। হাছিলের এরূপ ভারী স্বরে বলা কথা জাদুয়ার কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো প্রতিধ্বনিত হতেই আর কোনো কথা না বলে কাঁপা কাঁপা পদচারণে উঠে পড়ল হাছিলের গাড়িতে। এ সকল ঘটনা সাব্বিরের দৃষ্টিপাত হয়েছে দূর থেকেই। এ সকল ঘটনা দেখে সাব্বির আনমনেই হেসে উঠে বলল, মেয়েটা তোকে পুরোই কাবু করে ফেলেছে রে হাছিল। সুলতানা খানের আগমনে সাব্বির সুলতানা খানকে সাথে নিয়েই এগিয়ে যায় হাছিলের গাড়ির উদ্দেশ্য। সুলতানা খান হাছিলের গাড়িতে উঠতেই জাদুয়াকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেলেন। কারণ হাছিল কোনো মেয়েকে নিজ গাড়িতে উঠানের মতো পুরুষ নয়, সেটা যদি তার বোন হয়। কারণ আজ অবধি হাছিল স্নেহা ও সোহানাকেও নিজ গাড়িতে নিয়ে কোথাও যায়নি। আর তাছাড়া হাছিল তো জাদুয়াকে সহ্যই করতে পারে না, তাহলে আজ হঠাৎ এমন কি হলো? সুলতানা খানের চিন্তার মধ্যেই গাড়ি নিজ প্রারম্ভ শুরু করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পথিমধ্যেই জাদুয়ার শরীর হঠাৎ করেই খারাপ হওয়া শুরু করে। মূলত জাদুয়ার প্রচণ্ড ভয় ও সকালে কিছু না খাওয়ার দরুন শরীরটা খারাপ হয়ে যায়। তাই শপিং মলে পৌঁছানোর পরও জাদুয়ার শরীরে বিন্দু পরিমাণ শক্তির সঞ্চার করতে সক্ষম হলো না সে। তাই কোনো মতেই গাড়ি থেকে বের হতে পারল না জাদুয়া। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন জাদুয়াকে নিয়ে। জাদুয়া সুলতানা খানকে আশ্বাস দিয়ে বলল, নানুমনি তুমি চিন্তা করো না, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন, তাহলে চল আমরা বাড়ি ফিরে যাই, সেখানে গিয়েই শান্তিতে রেস্ট নিবি। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে জাদুয়া চিন্তিত হয়ে বলল,
না, নানুমনি এভাবে চলে গেলে সকলে চিন্তা করবে। তার চেয়ে তোমরা বরং ওদের সাথে যাও, আমি এখানে একটু রেস্ট নেই। না না না, তোকে এই অবস্থা রেখে আমি কোথাও যাব না, চিন্তিত স্বরে বললেন। এতক্ষণ যাবৎ হ্যাচিল গাড়ির মিররের মাধ্যমে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে জাদুয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সকালে কিছু খেয়েছো? আবারও হ্যাচিলের গম্ভীর কণ্ঠ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই ভয় বলে উঠে, না। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান অবাক হয়ে বললেন, এতটা সময় ধরে তুই না খাওয়া? তুই আমাকে একটা বার বলতে পারতি। সকলে ব্যস্ত থাকার দরুন হয়তো খেয়াল করেনি তুই যে কিছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি কিছু নিয়ে আসছি, তুই খেয়ে নে। সুলতানা খানের কথায় জাদুয়া অসহায়ের ন্যায় বলল, নানুমনি প্লিজ, আমি এখন কিছু খাবো না। এখন কিছু খেতে গেলেই আমার প্রচণ্ড বমি হবে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে সুলতানা খান কিছু বলার পূর্বেই সাব্বির বলে উঠল, আহ দাদি, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা সকলে মলে ঢুকে পড়েছে, আপনি তার চেয়ে বরং আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাই। হাছিল না হয় জাদুয়ার কাছে থাকুক, ও না হয় জাদুয়াকে কিছু খাইয়ে দিবে। জাদুয়ার একটু ভালো লাগলেই না হয় হাছিল জাদুয়াকে নিয়ে আসবে। সাব্বিরের কথায় জাদুয়া ভয় পেয়ে তড়িৎবেগে বলে উঠে, না, না, কারো থাকার প্রয়োজন নেই, বিশ্বাস করুন, আমার একা একদমই কষ্ট হবে না। জাদুয়ার কথার প্রত্যুত্তরে হ্যাচিল জাদুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি, সাব্বির যা বলেছে তাই করো। হাছিলের কথায় জাদুয়া ভয়ে সিটিয়ে আরো অসুস্থ হয়ে পড়ে। তা দেখে সুলতানা খান কিছু বলতে যাবেন, তখনই হাছিল আবার বলে, দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাছিলের কথায় সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যায় সাব্বিরের সাথে। তাদের স্থান ত্যাগ করতেই হাছিল ক্রোধান্বিত দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে বলে উঠে, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলব। আর দ্বিতীয়বার যদি দেখি না খেয়ে থাকতে, বিশ্বাস করো তাহলে আমি তোমাকে থাপড়িয়ে খাওয়াবে। এখানে একটু রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হাছিলের কথার প্রত্যুত্তরে জাদুয়া কাপা কাপা কণ্ঠে তড়িৎ গতিতে বলল, না না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি ঠিক। শাট আপ, ইউ ইডিয়েট, আমি কি তোমার কাছে কোনো পারমিশন চেয়েছি? হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া আর কোনো কথা না বলে ভয় বিড়ালের ছানার মতো গুটিয়ে বসে থাকে। কারণ জাদুয়ার আজ হাছিলের এহেন আচরণ ঠিক বোধগম্য হচ্ছে না। হাছিল চলে যায় জাদুয়ার জন্য খাবার আনার উদ্দেশ্যে। জাদুয়ার জন্য খাবার নিয়ে ফেরার সময় মিনিটের মধ্যেই আচমকা একটা বিশাল মালবাহী ট্রাক এসে নিজ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে বিকট শব্দে ধাক্কা দিয়ে চূর্ণবিচূর্ণ করে দেয় হাছিলের গাড়িটি, যেথায় বিশ্রামরত অবস্থায় ছিল জাদুয়া। সেকেন্ডের মধ্যে চূর্ণবিচূর্ণ গাড়িটিতে দাউ দাউ করে জ্বলে ওঠে ভয়ঙ্কর আগ্নেয়শিখা। সেখানে উপস্থিত সকল পথচারী এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখে চিৎকার করে উঠে আফসোস করতে থাকে। হাছিল নির্বাক হয়ে হাতে থাকা খাবারের প্যাকেটটি ফেলে দিয়ে স্তব্ধ হয়ে যায়। হাছিলের মনে হচ্ছে এই মুহূর্তে পুরো ধরনী কাঁপছে, নিজেকে কোনোভাবেই দাঁড় করিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। শ্বাসপ্রশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে হাছিলের। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বেদিক শূন্য হয়ে ব্যথিত স্বরে জাদুয়া বলে ভয়ঙ্কর বিকট শব্দে একটি চিৎকার দিয়ে উঠল হাছিল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজ শরীরে ভয়ঙ্কর কম্পন নিয়ে হাছিল দৌড়ে যায় জ্বলন্ত গাড়ির সামনে। এই প্রথম হাছিলের নেত্রে পরিলক্ষিত হচ্ছে প্রচণ্ড ভয়ের। এই প্রথম হাছিল কোনো কিছু হারানোর ভয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে বারংবার। এই প্রথম হাছিল নিজ মন মস্তিষ্কে উপলব্ধি করল এই তুচ্ছ নারী বিহনে বিনাশ ঘটবে এই কঠোর হৃদয়হীন পুরুষের। নিজ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকে চূর্ণবিচূর্ণ অগ্নিধরা গাড়ির জানালার কাছে। এদিক ওদিক কোনো দিকেই ধ্যান নেই হাছিলের, তার মন মস্তিষ্কে শুধু একটি নামেরই বিচরণ চলছে, জাদুয়া। সে বারংবার চিৎকার করে উন্মাদের মতো জাদুয়া নামটি ধরে ডাকছে আর অনবরত আঘাত করছে গাড়ির জানালার কাছে। লক্ষ্য যে কোন মূল্যে বের করতে হবে জাদুয়াকে এখান থেকে। উপস্থিত সকল মানুষ অবাক হয়ে দেখছে হাছিলের করা উন্মাদের ন্যায় পাগলামিগুলো। তারা কোনো মতেই হাছিলকে সরাতে পারছে না সেখান থেকে। প্রতিটি মানুষ হাছিলকে চিৎকার করে বলছে গাড়ির নিকটে থাকা বিপজ্জনক।
কিন্তু হাছিলের তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং গাড়িতে অনবরত আঘাত করার ফলে ক্ষত হওয়া হাতে আরও গভীর ক্ষতের সৃষ্টি হয়, ফলস্বর গড়াতে থাকে অজস্র লোহিত রোহ। সেদিকে যেন কোনো হুঁশই নেই হাছিলের, তার মন মস্তিষ্কে শুধু একটি ধ্বনি প্রতিফলিত হচ্ছে, যে করেই হোক বাঁচাতে হবে তার আটকে থাকা নিঃশ্বাসকে। এমতাবস্থায় মলে থাকা সুলতানা ভিলার সকলের কর্ণকুহরে ভয়ঙ্কর বিকট শব্দ ও মানুষজনের হইচই পৌঁছতেই সাব্বির সহ সকলে চলে আসে মলের বাহিরে। হাছিলকে এহেন উন্মাদনায় দেখে চমকিত হয়ে যায় সকলের নেত্র। সুলতানা খান হাছিলের গাড়ির এরূপ অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে, জাদুয়ার কথা চিন্তা করে। জাদুয়ার কথা স্মরণে হতেই সুলতানা ভিলার সকলেই ঘাবড়ে যায় জাদুয়ার জন্য। সাব্বির ছুটে চলে যায় হাছিলকে থামানোর জন্য। কিন্তু হাছিল আজ বেসামাল, তাকে আটকানো আজ কারো সাধ্যি নেই। কয়েক মিনিটের মধ্যে কি থেকে কি হয়ে গেল তা কারো মস্তিষ্কেই বোধগম্য হতে সক্ষম হচ্ছে না। এমন সময় ভিড় ঠেলে বেরিয়ে আসলো সকলের কাঙ্ক্ষিত মুখশ্রীর রমণীটি। যে গাড়ির এহেন হালাত ও হাছিলকে এভাবে তার নাম ধরে উন্মাদের ন্যায় চিৎকার করতে দেখে ভয় কাঁপা কাঁপা কণ্ঠে ভাইয়া বলে উচ্চস্বরে ডেকে উঠল। একটি পরিচিত কাঙ্ক্ষিত কণ্ঠস্বরই যথেষ্ট ছিল অশান্ত পুরুষটিকে শান্ত করতে। প্রতিধ্বনিত কণ্ঠস্বরটি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হল ভয়ঙ্কর সেই মানবিনী, যার মধ্যে আটকে আছে এই হৃদয়হীন পুরুষটির হৃদযন্ত্র। জাদুয়াকে দেখার সাথে সাথেই হাছিলের কাঠখোট্টা মরুভূমির ন্যায় হয়ে থাকা বক্ষে পানির শীতলতার ন্যায় প্রশান্তি ছড়িয়ে পড়ল। অজান্তেই এই প্রথমবারের মতো দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল হাছিলের নেত্রকণা হতে। হাছিলের সাথে সাথে সুলতানা ভিলার সকলেও জাদুয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে জাদুয়ার কাছে যাওয়ার জন্য অগ্রসর হতেই হাছিল চোখের পলকে তড়িৎ বেগে এসে দুহাতে শক্ত করে আলিঙ্গন করে নিল জাদুয়াকে। জাদুয়াও গাড়ির এহেন হালাত দেখে নিজের সাথে কি হতে পারত চিন্তা করে ভয় ভয় হাছিলের দু বক্ষের শার্ট শক্ত করে মুষ্টিবদ্ধ করে ভাঙ্গা ভাঙ্গা কান্না মিশ্রিত স্বরে বলল, আমার ববনি পেয়েছিল তাতাই বাবাহিরে। জাদুয়ার বলা কথাগুলো হাছিল সম্পূর্ণ করতে না দিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জাদুয়ার মুখশ্রী নিজ বক্ষ হতে উঠিয়ে দুহাতে ধরে এলোমেলো ভাবে নিজের অধরের পরশ আঁকতে লাগলো জাদুয়ার কপালে, গালে, থুতনিতে। হাছিলের আচরণ ছিল ক্ষুধার্ত বাঘের মতো, যে অনেকদিন যাবৎ ক্ষুধার্ত থাকার দরুন হঠাৎই নিজের সামনে খাবারের সন্ধান পেয়েছে এমন। হাছিলের এহেন আচরণে অবাক হয়ে যায় সুলতানা খান সহ সকলে। হাছিলের কড়া পাগলামিতে জাদুয়া আরো ভয়ে সিটিয়ে গিয়ে কাঁপা কাঁপা দুহাতে সজোরে ধাক্কা বসায় হাছিলের বক্ষে। অনাকাঙ্ক্ষিত আঘাতে দুই কদম পিছিয়ে গিয়ে নিজ সম্বিত ফিরে পায় হাছিল। জাদুয়া ভয়ে ভয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাইয়া আপনি কি করছেন? পাপাগল হয়ে গেছেন। সুলতানা খান চিন্তিত হয়ে তড়িৎ গতিতে জাদুয়ার সামনে এসে জাদুয়াকে নিজ বক্ষে আগলিয়ে নিয়ে হাছিলকে উদ্দেশ্য করে বললেন, হাছিল তুই এরকমটা কেন করলি? তুই? সুলতানা খানের কথার কোনো প্রত্যুত্তর না করে হাছিল ক্যাব ভাড়া করে চলে যায় নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে। হাছিলকে এভাবে যেতে দেখে সাব্বিরও চিন্তিত হয়ে চলে যায় হাছিলের পিছু পিছু। হাছিল কোনো দিক পরিলক্ষিত না করে ভাড়া না মিটিয়ে উদ্ভটের মতো প্রবেশ করে নিজ কক্ষে। অন্যদিকে ড্রাইভার অনবরত ডেকেই চলেছে হাছিলকে ভাড়া মেটানোর জন্য। সাব্বির তৎক্ষণাৎ ড্রাইভারের সামনে এসে ভাড়া মিটিয়ে চলে যায় হাছিলের কক্ষে। কক্ষে প্রবেশ করতেই আতঙ্কে সাব্বিরের চক্ষু চরকগাছ হয়ে যায়। হাছিল নিজ ক্ষতবিক্ষত হাতে কক্ষে থাকা পাঞ্চিং ব্যাগে সজোরে ঘুষি মারতে থাকে দিকবেদিক শূন্য হয়ে, ফলস্বরূপ হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটতে থাকে চারিদিকে। তারপরও হাছিল থামছে না কোনোমতেই। হাছিলের এহেন হালাত দেখে সাব্বির শক্ত করে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, হাছিল আল্লাহর দোহাই লাগে থামো তুই। কেন এমনটা করছিস? সাব্বিরের কথায় হাছিল গর্জে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সাব্বির ছাড় আমাকে, নইলে আমি তোকে আঘাত করে বসবো, যেটা আমি করতে চাচ্ছি না। ছাড় বলছি। তারপরও সাব্বির হাছিলকে না ছেড়ে তাকে শান্ত করার চেষ্টায় লেগে থাকলো, ফলস্বরূপ হাছিল ক্রোধান্বিত হয়ে সাব্বিরকে আঘাত করে বসে। এতেও সাব্বির কোনো ভ্রুক্ষেপ না করে হাছিলকে সামলানোর চেষ্টায় লেগে থাকে। সাব্বিরকে আঘাত করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে রক্তাক্ত হাতে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ে হাছিল।
সাব্বির ধীর পদচারণে হাছিলের সামনে বসতেই হাছিল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, লেগে গেছে রে সাব্বির। হাছিলের কথা সাব্বির বুঝতে না পেরে প্রশ্ন করল, তুই কিসের কথা বলছিস? সাব্বিরের প্রশ্নে হাছিল নিজ ঘোলা হয়ে যাওয়া নয়ন তুলে সাব্বিরের দিকে তাক করে শুধায়, বদদোয়া? মানে? বদদোয়া লেগে গেছে রে। সেই মেয়েটির বদদোয়া লেগে গেছে। লেগে গেছে চিৎকার করে বলতে থাকে হাছিল। সাব্বির হাছিলের এরূপ অবস্থা দেখে বলে, তুই একটু শান্ত হ। শান্ত কিভাবে হব সাব্বির? কিভাবে? কিভাবে? গর্জে উঠে বলল হাছিল, তুই জানিস আজ ক্ষণিকপালের জন্য মনে হয়েছিল ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে শেষ করে দেব আমি, নিজের এই দুহাত দিয়ে। সাব্বির আজ প্রথমবারের মতো নিজ হৃৎপিণ্ডের দিকে আঙুল তাক করে এখানটায় ভয় অনুভূত হয়েছিল। আজ প্রথমবার কোনো কিছু হারানোর ভয় আমার সর্বাঙ্গ কেঁপেছিল। আজ প্রথমবার কারো জন্য আমার নয়ন থেকে অশ্রু গড়িয়েছে। আজ প্রথমবার নিজেকে খুব দুর্বল মনে হয়েছিল। কিছুক্ষণ থেমে শান্ত স্বরে, দেখ সাব্বির, দেখ ওইটুকুনি মেয়ে আমার কি হালাত বানিয়ে দিয়েছে। এখন ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও যে আমার খুব কষ্ট হয় রে। আমি এখন কি করব? বল আমায়, কি করব আমি? বসা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে হাছিল আবার বলল, এতদিন আমি আমার অনুভূতি সম্পর্কে শিওর ছিলাম না। কিন্তু এখন আমি জানি ওর প্রতি আমার ভয়ঙ্কর ভাবে আসক্তি জন্মেছে। আমি ওকে চাই সাব্বির। যে কোনো কিছুর বিনিময়েও চাই আমার ওকে। যে কোনো উপায়ে। হাছিলের প্রত্যুত্তরে সাব্বির ঘাবড়ে গিয়ে বলল, তুই একটু শান্ত হ। দেখ, তাড়াহুড়ো করে কিছু করতে যাস না। মেয়েটি তোকে এখনো ভয় পায়। আগে ওর ভয় ভাঙানোর চেষ্টা কর। সাব্বিরের প্রত্যুত্তরে হাছিল ক্রূর হেসে বলল, আমার কিছু আসে যায় না ও আমাকে ভয় পেলে বা না পেলে। যে কোনো মূল্যে আমি ওকে হাছিল করে ছাড়বই। বলে হাছিল বেরোতে যায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সাব্বির একটি দুশ্চিন্তায় নিঃশ্বাস ফেলে হাছিলের উদ্দেশ্যে বলল, তুই ভুলে যাচ্ছিস হাছিল পানিকে শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে ধরতে গেলে এক ফোঁটা পানির অংশবিশেষও থাকে না নিজ হাতে। জাদুয়া ঠিক পানির মতো, যত শক্ত করে ধরতে যাবি তত তোর হাত থেকে বেরিয়ে যাবে। যত ভয় দেখাবি ততই সে তোকে ভয় পাবে, ভালোবাসবে না। তাই আমি তোকে উপদেশ দেব, ভালোবাসা দিয়ে ওকে হাছিল করার চেষ্টা কর। সাব্বিরের কথার প্রত্যুত্তরে হাছিল নিজ পদযুগল থামিয়ে সাব্বিরের দিকে দৃষ্টিতাক করে একটা ভয়ঙ্কর হাসির রেখা টেনে বলল, জানি শত মানুষের নজর খুবই ভয়ঙ্কর। হাদিসে আছে নজর একজন সুস্থ মানুষকে কবরে আর একটি উটকে রান্নার পাতিলে নিয়ে আসে। ওকে আমার জীবনে আসতে আমি আমন্ত্রণ জানাইনি সাব্বির। ও নিজে আমার অন্ধকার কুৎসিত জীবনে স্বেচ্ছায় নিজের পবিত্র পদযুগল রেখেছে। আমার এই ভয়ঙ্কর নজর ওর উপর পড়ে গেছে। এই নজর কোনো কিছুর বিনিময়েও কাটবে না সাব্বির। তাই ও আমাকে ভালোবাসুক অথবা ঘৃণা করুক, আই ডোন্ট কেয়ার, ওকে আমারই হতে হবে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না, হাছিল চলে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির আফসোসের স্বরে বিড়বিড়িয়ে বলল, তুই ভুল করছিস হাছিল, খুব বড় ভুল করছিস। জীবনে সবকিছু শক্তির বিনিময়ে পাওয়া গেলেও ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আজ সুলতানা ভিলায় কেমন শুনশান নীরবতা ছেয়ে আছে। এতদিন যেই উৎসবের আনন্দ সবার মাঝে বিরাজ করছিল তা আজকের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে সবার মধ্যে থেকে উবে গেছে। সকলে আতঙ্কিত হয়ে আছে এটা ভেবে, যদি ওই গাড়িতে জাদুয়ার উপস্থিতি থাকতো তাহলে কি হতো। এটা ভাবতেই সকলে ভয় আঁতকে উঠছে। সুলতানা খান তো সেই তখন থেকে জাদুয়াকে নিজ বুকে চেপে ধরে আছে। জাদুয়াও নানুমনির বক্ষের উষ্ণ স্পর্শে বেড়াল ছানার ন্যায় গুটিয়ে রয়েছে। সুলতানা খান জাদুয়ার মাথায় হাত বুলাচ্ছে আর হাছিলের করা পাগলামিগুলো মস্তিষ্কে আওড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন, তাহলে আমার ধারণাটিই সত্য। হাছিল জাদুয়াকে পছন্দ করে। না শুধু পছন্দ, ভয়ঙ্কর ভাবে চায় হাছিল জাদুয়াকে। কথাটি চিন্তা করেই সুলতানা খান জাদুয়াকে আরো শক্ত করে চেপে ধরে নিজ বক্ষে। তিনি আবার মনে মনে আওড়ায়, এখন কি হবে? হাছিল যদি কোনোভাবে জাদুয়াকে চেয়ে বসে তখন আমি কি করব? আমি হাছিলকে যেমন ভালোবাসি তেমন জাদুয়াকেও। আমিও চাই হাছিল সুখে থাকুক। কিন্তু ওর সুখের বিনিময়ে আমি জাদুয়ার জীবনটা তো কোনো মতেই নষ্ট করতে পারি না। জেনে শুনে কি করে আমি ওকে আগুনে ফেলে দিব?
কথাটি ভাবতেই অশান্ত হয়ে গেল সুলতানা খানের বক্ষপিঞ্জর। তখনই আয়েশা বেগম সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, মা জাদুয়ার উপর দিয়ে অনেকটা ধকল গিয়েছে আজ। আপনি বরং ওকে ছেড়ে দিন, ও ফ্রেশ হয়নি। আয়েশা বেগমের কথায় সুলতানা খান জাদুয়াকে ছেড়ে দেয়। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় জাদুয়ার আজকের পরিহিত কামিজটির দিকে তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হয় কামিজে লেগে থাকা রক্ত। জাদুয়া আঁতকে উঠে নিজ শরীর ভালো মতো যাচাই করে বুঝতে পারে কামিজে লেগে থাকা রক্ত তার নয়। তখনই জাদুয়ার স্মৃতিচারণ হয় হাছিলের জাদুয়াকে জড়িয়ে ধরা। তৎক্ষণাৎ জাদুয়া বিড়বিড়িয়ে নিজ মনে প্রশ্ন করে উঠে, এটা কি ওনার রক্ত? খুব বেশি ব্যথা পেয়েছে কি উনি? আচ্ছা, আজ উনি এরকম পাগলামি কেন করছিলেন? কেন উনি আমাকে ওভাবে? বাকি কথাটুকু না বলে জাদুয়া বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তখনই জাদুয়ার কক্ষে প্রবেশ করে স্নেহা ও সোহানা। ওদেরকে দেখে জাদুয়া মুখে একটি হাসির রেখা টেনে প্রশ্ন করে, আরে আপু, তোমরা এখানে? কিছু বলবে? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে সোহানা চিন্তিত হয়ে বলল, তুই এখন ঠিক আছিস বোন? সোহানার প্রশ্নে জাদুয়া হালকা হেসে ওদের চিন্তা মুক্ত করতে বলল, আমি ঠিক আছি আপু, তোমরা চিন্তা করো না। জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা নিজ মুখশ্রীতে চিন্তা রেখা টেনে জাদুয়ার উদ্দেশ্যে বলল, জাদুয়া, একটা কথা বলি। বলো। স্নেহার মুখের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে, আপু, কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? স্নেহা একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল, জাদুয়া, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে হাছিল ভাইয়া তোকে পছন্দ করে। স্নেহার কথায় সায় জানিয়ে সোহানাও একই কথা বলে উঠল। ওদের প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে বলে উঠল, কি বলছো তো তোমরা আপু, এরকম কি কিছুই না? জাদুয়াকে এভাবে ভয় পেতে দেখে সোহানা বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস হয়তো। আচ্ছা, তুই একটু রেস্ট করে নে, অনেক ধকল গেছে আজ তোর উপর দিয়ে। বলেই তারা দুজন প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। জাদুয়া আর বেশি কিছু না ভেবে দুর্বল শরীর বিছানায় এলিয়ে দিতেই নেতিয়ে পড়ে নিদ্রাদের রাজ্যে। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে হাছিলের। হাছিল নিজ কক্ষে প্রবেশ না করে হনহনিয়ে চলে যায় সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। হাছিলের উদ্ভটের ন্যায় জবরজঙ্গ রূপ দেখে হলো রুমে উপস্থিত সকলে হতো বিহ্বল হয়ে যায়। কারণ মূলত তারা এখন অবধি হাছিলের এহেন অগোছালো রূপের সাথে পরিচিত নন। উপস্থিত মহিলা সদস্যদের হাছিলের এহেন রূপের কারণ কিছুটা বোধগম্য হলেও পুরুষ সদস্যদের কাছে বিষয়টি ছিল নতুন, কারণ আজকের ঘটে যাওয়া সকল ঘটনা থেকে তারা ছিল অজ্ঞাত। ফলস্বরূপ চিন্তিত হয়ে সাহিল খান নিজ পুত্রের যাওয়ার পানে তাকিয়ে ডেকে প্রশ্ন শুধায়, হাছিল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? তোকে এমন লাগছে কেন? সাহিল খানের প্রশ্নের কোনো প্রকার প্রত্যুত্তর না করে হাছিল পদচারণ ফেলে নিজ গন্তব্যে। বিষয়টি এমন, সাহিল খান নামের জলজ্যান্ত মানুষটি তার নেত্রে অদৃশ্য। তখনই মারিয়াম বেগম ইনিয়ে বিনিয়ে আজকের ঘটে যাওয়া সকল ঘটনা তুলে ধরেন। মারিয়াম বেগমের কথা শুনে সাহিল খান থমকালেন, ভড়কালেন, চমকিত হলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তার তিক্ত কাঠখোট্টার ন্যায় অনুভূতিহীন ছেলেটি কারো জন্য এরূপ উন্মাদের ন্যায় আচরণ করবে। তিনি মনে মনে ভাবলেন, হাছিলের এরূপ আচরণ করার কারণটি কি? ও তো কারো জন্য এরূপ ডেসপারেট হওয়ার মতো ছেলে নয়। তাহলে ওর এরকম আচরণের কারণ কি? তাহলে ও কি জাদুয়াকে? না না, এরকম হওয়ার সম্ভাবনা নেই। ওর মতো ছেলে কখনোই কাউকে আর যাই হোক ভালোবাসবে না। এম ড্যাশ 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 এম ড্যাশ। হাছিল সুলতানা খানের দরজার সম্মুখে দাঁড়িয়ে নক করতেই সুলতানা খান কার আগমন ঘটেছে তা না জেনেই প্রবেশের অনুমতি প্রদান করেন। হাছিল সুলতানা খানের অনুমতি পেয়ে প্রবেশ করতেই সুলতানা খানের চক্ষু চড়কগাছ হয়ে যায় হাছিলের দর্শনে, কারণ এই মুহূর্তে তিনি যদি কাউকে এড়িয়ে চলতে চান তাহলে সেই ব্যক্তিটি হবে হাছিল। সুলতানা খানের বক্ষপিঞ্জর শুকিয়ে কাঠ কাঠ হয়ে গেছে, হাছিল কি বলবে এই দুশ্চিন্তায়। অন্য সময় হলে তিনি হাছিলকে সাদরে আমন্ত্রণ জানাতেন হাছিলের স্বল্পভাষী জবানে কিছু শোনার জন্য। কিন্তু এখন সে দুশ্চিন্তায় আছেন এটা ভেবে হাছিল না জাদুয়ার বিষয়ে কিছু বলে। সুলতানা খানের চিন্তা ভাবনার মধ্যেই হাছিল গম্ভীর কণ্ঠে বলল, দাদি, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হাছিলের কথিত ধ্বনি সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হতেই সুলতানা খান ঘাবড়ে গিয়ে আমতা আমতা শুরু করলেন।
তখনই সুলতানা খানের দৃষ্টিতে পরিলক্ষিত হলো হাছিলের বীভৎসভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া হাতটি, যেখান থেকে আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে কিন্তু আঘাতগুলো পরিলক্ষিত। সুলতানা খান চিন্তিত হয়ে হাছিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে ব্যথিত স্বরে বললেন, হাতের কি অবস্থা হয়েছে হাছিল? এখন অবধি তুই ডক্টরের কাছে যাসনি। আচ্ছা ডক্টর বাদ দে, ন্যূনতম হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ তো করতে পারতি। দাদি আমি কিছু বলতে চাই। হাছিলের কথার প্রত্যুত্তর না করে তিনি আবার বললেন, আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসছি। বলেই সুলতানা খান ব্যস্ত হয়ে পড়লেন ফার্স্ট এইড বক্স খুঁজতে। তখনই হাছিল নির্বিঘ্ন কণ্ঠে বলে উঠল, দাদি আমি জাদুয়াকে চাই। হাছিলের কথায় সুলতানা খান একটুও অবাক হলেন না, বরং এটাই যেন হওয়ার ছিল। কিন্তু তিনি হাছিলের বচন শুনেও না শোনার স্বরূপ নিজের কাজ করে যাচ্ছেন। তখনই হাছিল সুলতানা খানের দিকে তাকিয়ে কুটিল হাসির রেখা টেনে ভয়ঙ্কর ভাবে দ্বিতীয়বারের ন্যায় বলল, দাদি, যে কোন মূল্যে আমি ওকে চাই। এবার হাছিলের প্রত্যুত্তরে সুলতানা খান গম্ভীর দৃষ্টিতে হাছিলের পানে তাকিয়ে বললেন, ভালোবাসো জাদুয়াকে? না, গম্ভীরভাবে বলল হাছিল। তাহলে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আসক্তি, ভয়ঙ্কর আসক্তি জন্মছে, শক্ত কণ্ঠে বলল হাছিল। হাছিলের এরূপ কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, হাছিল জাদুয়াকে নিয়ে তোর ভাবনার ইতি এখানেই টানা উচিত। সরি দাদি, সেটা আমি করতে পারবো না। আর এতদিন না তুমি আমার বিয়ের কথা বলতে, এখন আমি বলছি আই ওয়ান্ট টু ম্যারি হার। হাছিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান গভীর দৃষ্টি তাক করে বললেন, তুই কি জানিস ওর সাথে তোর বয়সের পার্থক্য প্রায় 10 বছরেরও বেশি। আর তাছাড়া জাদুয়ার এখনো বিয়ের বয়স হয়নি। তাতে কি? তোমার সাথেও কিন্তু দাদুর বয়সের পার্থক্য এর থেকেও বেশি ছিল। এছাড়া তুমিও কিন্তু ছোট বয়সেই বিয়ে করে এ বাড়ির বউ হয়ে এসেছিলে। হাছিলের কথায় সুলতানা খান দমলেন না, বরং তেতে উঠে বললেন, হাছিল তুই খুব ভালো করেই জানিস তুই কি কি কাজের সাথে জড়িত আছিস। আমি তোকে যেমন ভালোবাসি তেমনি জাদুয়াকেও, কি করে আমি ওকে একটি অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঠেলে দেই, যেখানে তোর নিজের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। হাছিল জাদুয়া একটি ছোট্ট সুবাসিত ফুলের ন্যায়, যে বিনা আঘাতে নিজের সুবাসে মোহিত করে রাখবে চারিপাশ, কিন্তু সামান্য আঘাতে মূর্ছে যাবে। আর তোর এই আসক্তি ওকে শেষ করে দিবে। তাছাড়া জাদুয়া তোকে ভয় পায়, ওর মনে তোর জন্য বিন্দু পরিমাণ অনুভূতিও নেই। তাই আমি চাই না তুই জাদুয়াকে তোর জীবনের সাথে সংযোগ কর। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাছিল ভয়ঙ্কর ভাবে উচ্চস্বরে হেসে উঠে বলল, সংযোগ? হা হা হা, সেটা তো আমি অনেক আগেই করে ফেলেছি। ওর আমার প্রতি অনুভূতি থাকুক বা না থাকুক, ওকে আমারই হতে হবে দাদি। আর তুমি কি বললে? সুবাসিত ফুল যে চারপাশে নিজের সুবাসে মোহিত করে রাখে। তাহলে আমি নিজে সেই সুবাসিত ফুলকে নিজ হাতে মুছে দিব, ওর সুবাস শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত। তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে পারমিশন চাইতে এসেছি। আমি শুধুমাত্র তোমাকে জানাতে এসেছি তুমি চাও বা না চাও জাদুয়াকে আমারই হতে হবে। বলেই হাছিল চলে যাওয়ার উদ্দেশ্যে নিজ পদযুগল বাড়াতেই আবার সুলতানা খানকে উদ্দেশ্যে করে বলল, তবে দাদি তুমি প্রমাণ করে দিলে আমার আপন বলতে তুমিও নও। তুমিও আমাকে সবার মতোই ভাবো। হাছিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান ব্যথিত নয়নে হাছিলের পানে চেয়ে বললেন, দাদুভাই এরকমটা নয়, বিশ্বাস কর। আমি তোকে ভালোবাসি। তুই অন্য যে কোনো মেয়ের কথা বল, আমি সত্যি বলছি তাকে যে কোনো মূল্যে এনে দিব। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাছিল একটা তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলল, দাদি তুমি আবার প্রমাণ করে দিলে দুনিয়ার প্রতিটি মানুষ স্বার্থপর। নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে দুবারও ভাবে না। বাট আম সরি দাদি, আমার জাদুয়াকেই চাই, আর ওকে আমি আমার করেই ছাড়ব। এন্ড ইউ নো ভ্যারি ওয়েল আমার যা প্রয়োজন আমি তা হাসিল করে নিতে জানি। আমি সেটা কখনোই হতে দিব না, তিক্ত স্বরে সুলতা খান বললেন। ওকে ফাইন। লেটস সি হু বিকাম দ্য উইনার। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। উত্তর প্রত্যুত্তর, এ যেন এক বিনা রক্তপাতে কুরুক্ষেত্র, যেথায় যোদ্ধা দুজন আর যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে নিজ জিহ্বা। এই জিহ্বা একটা বিষাক্ত সাপের মতো। কবরে এমন কত নিহত লোক আছে, যাকে তার জিহ্বা হত্যা করেছে। জিহ্বা এমন ভয়ঙ্কর বস্তু যে
তরবারিও তার সাথে সাক্ষাৎ করতে ভয় পায়। তাই প্রতিটি মানবকুলের উচিত নিজ জিহ্বা সংযত রাখা। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। হাছিল সুলতানা খানের কক্ষ হতে বেরিয়ে যেতেই সুলতানা খান ধপ করে খাটের উপর বসে হাছিলের যাওয়ার পানে তাকিয়ে দুশ্চিন্তার নিঃশ্বাস ত্যাগ করে বললেন, না হাছিল, আমি কিছুতেই তোকে জাদুয়ার জীবন নষ্ট করতে দিব না। তুই জাদুয়ার জন্য প্রাণনাশক বিষের ন্যায়, যার সংস্পর্শে আসলে মৃত্যু অবধারিত। তাই আমার যা করতে হয় আমি তাই করব জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে। হাছিল সুলতানা খানের কক্ষ হতে বেরিয়ে অস্থির মনে নিজ কক্ষে প্রবেশ না করে সোজা চলে যায় জাদুয়ার কক্ষের সম্মুখে। কোন প্রকার জোরতা ছাড়া দরজা ঠেলে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় সেই চিরচেনা মায়াবী ঘুমন্ত মুখোশী, যাকে আপাত মস্তক দেখলে মনে হবে দুশ্চিন্তা মুক্ত একটি বাচ্চা বেড়াল ছানা, যার বিচরণ এখন নিদ্রাদের রাজ্যে। হাছিল ধীর পায়ে জাদুয়ার সম্মুখে এগিয়ে গিয়ে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, কি অদ্ভুত তাই না? তোর জন্য আমি শান্তিতে রাতেও ঘুমোতে পারি না, আর তুই আমার ঘুম কেড়ে নিয়ে এই সময়ও কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? বলেই হাছিল দূরে দাঁড়িয়ে থেকেই নিজ ডান হাত দ্বারা স্পর্শ না করেই জাদুয়ার ওষ্ঠ বরাবর নিজ হাতের বৃদ্ধা আঙুল তাক করে বিনা স্পর্শিত স্লাইড করে বলল, খুব শীঘ্রই তুমি আমার হতে চলেছ। তোমার রন্ধ্রে রন্ধ্রে শুধুমাত্র এই তাসাওয়ার আবরার হাছিলের বিচরণ থাকবে। বলেই হাছিল জাদুয়ার অতি নিকটে এগিয়ে গিয়ে নিজ গ্রীবাদেশ জাদুয়ার কর্ণ বরাবর নুইয়ে হিসহিসিয়ে বলল, আমার অন্ধকার জীবনে তোমার স্বাগতম। আমার বন্দিনী হওয়ার জন্য প্রস্তুত হও। কথাটি বলতেই অনাকাঙ্ক্ষিতভাবে হাছিলের মুঠোফোনটি বেজে উঠে। ফোনের কর্কশ ধ্বনিতে জাদুয়া নিজ নিদ্রার রাজ্যে হতে ছিটকে বেরিয়ে নেত্রযুগল মেলে ধরে ধরফরিয়ে উঠে বসে আশেপাশে কিছু সন্ধান করতে লেগে পড়ে। কিন্তু আফসোস, তেমন কিছুই পরিলক্ষিত হল না জাদুয়ার নেত্রে। কিন্তু কেন যেন তার মনে হচ্ছে এতক্ষণ যাবৎ কোন ভয়ঙ্কর নজর তার উপর পড়েছিল। তেমন কোনো কিছু দৃষ্টিতে পরিলক্ষিত না হওয়ার দরুন আর না ঘুমিয়ে জাদুয়া আয়াতুল কুরসি পড়ে নিজ বক্ষে ফু দিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। অন্যদিকে হাছিল জাদুয়ার কক্ষ হতে বেরিয়ে নিজ কক্ষে প্রবেশ করে মুঠোফোনটি রিসিভ করে বলল, ধরেছিস? জি ভাই। ভাই, লোকটি মনে হয় কথা বলতে পারে না। আচ্ছা, আমি আসছি। বলেই হাছিল ক্ষত হওয়া হাতে কোনো প্রকার মেডিসিন বা ব্যান্ডেজ না করেই ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট পরে বেরিয়ে পড়ে সুলতানা ভিলা হতে সাব্বিরকে সঙ্গে নিয়ে রওনা হয় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলার উদ্দেশ্যে। হাছিলের গাড়িটি আবারও এসে থামে ভয়ঙ্কর সেই অন্ধকারাচ্ছন্ন অরণ্যের সামনে। সাব্বির বুঝে উঠতে পারে না কেন হাছিলকে এই ভুতুড়ি শ্যাওলা পড়া বাড়িটিতেই যেতে হবে। সাব্বির আফসোসের সহিত হাছিলের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে উঠে, ব্যাটা বজ্জাত, তোর কি মনে হয় মানুষকে মারার সাহস আছে বলে ভূতকেও মারতে পারবো নাকি? এই পুরো জায়গাটা দেখলেই তো মনে হয় ভূতপ্রেতদের সুখের সংসার চলছে, আর তুই বারবার তাদের প্রেমের সংসারে বাধা প্রদান করতে চলে আসিস। আসিস তো আসিস, আমাকে সঙ্গে নিয়ে আসিস। কি করে যে বলি, ওই বাড়িতে প্রবেশ করতে গিয়ে কতবার যে আমার রুহু ঠেলে ঠুলে বের হয়ে আসতে চেয়েছিল তার কোনো ইয়াত্তা নেই। সাব্বিরের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। হাছিল লোকটির নিকটে পৌঁছতেই নিভু নিভু নেত্র মেলে চায় হাছিলের পানে। তখনই সেখানে উপস্থিত একটি ছেলে বলে ওঠে, ভাই, এত মার মেরেছি তারপরও মুখ থেকে একটাও কথা বের করেনি। ভাই, আমার মনে হয় সত্যিই লোকটি কথা বলতে পারে না। ছেলেটির কথা শুনে হাছিল অর্ধমৃত লোকটির সামনে হাঁটু ভাঁজ করে বসে ছেলেটির উদ্দেশ্যে বলে, গিভ মি দ্য হ্যামার। হাছিলের হুকুম পাওয়ার সাথে সাথেই ছেলেটি হ্যামারটি হাছিলের হাতে দেওয়ার সাথে সাথেই হাছিল মাটিতে পড়ে থাকা লোকটির হাত শক্ত করে মাটিতে চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে হাতের পৃষ্ঠে। লোকটি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আকস্মিকভাবে অমাগো বলে চিৎকার করে উঠে। এম ড্যাশ। লোকটির চিৎকারে সেখানে উপস্থিত সকলে তৎক্ষণাৎ অবাক নেত্র তাক করে লোকটির পানে, কারণ মূলত তারা এতক্ষণ যাবৎ যাকে বাকশক্তিহীন ভেবেছে সে হঠাৎই তার জবান খুলেছে। বিষয়টি হাস্যকর নয় কি? অবশ্যই বিষয়টি হাস্যকর। ওই যে কথায় আছে না, বাপেরও বাপ আছে, ঠিক তেমনি এতক্ষণ যাবৎ তারা যা করতে না পেরেছে তা করে দেখিয়েছে তাসাওয়ার আবরার হাছিল নামক পুরুষটি।
তাই বলা শ্রেয়, শুধু শুধু তাকে দ্য লিডার অফ মাফিয়া আখ্যায়িত করা হয় না। লোকটির জবান খুলতেই হাছিল নিজ মুখে কুটিলতার হাসির রেখা ফুটিয়ে তুলে গর্জে উঠে প্রশ্ন করল, টেল মি হু আর ইউ? কার কথায় আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়েছিস? কে তোকে পাঠিয়েছে আমাকে মারতে? হাছিলের সিংহের ন্যায় গর্জনে কেঁপে উঠে লোকটি। ভয়ার্থক কাপা কাপা কণ্ঠে বলল, বিবি বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে যেন আমার ট্রাকের ব্রেক ফেইল হয়ে যায়। তাই নিয়ন্ত্রণ হারিয়ে আপনার গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। আমি ইচ্ছা করে করিনি। বিশ্বাস করুন, কেউ আমাকে পাঠায়নি আপনাকে মারতে। সবকিছু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমাকে ছেড়ে দিন, আমি ওয়াদা করছি এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। লোকটির করা প্রত্যুত্তরে হাছিল উচ্চস্বরে হেসে উঠে সেখানে উপস্থিত একটি ছেলেকে উদ্দেশ্যে করে বলল, রকি, ট্রাকটি কি ব্রেক ফেইল করেছিল? হাছিলের করা প্রশ্নের প্রত্যুত্তরে রকি নামের ছেলেটি বলল, না ভাই, আমরা ভালো করে চেক করেছি, সেখান থেকে বুঝেছি ব্রেকে কোন সমস্যা ছিল না। রকির প্রত্যুত্তরে মাটিতে পড়ে থাকা লোকটি প্রচণ্ড ভয় আমতা আমতা শুরু করে। তখনই হাছিল গর্জে উঠে আবার প্রশ্ন করে, এখনো সময় আছে বলে দে, কে পাঠিয়েছে তোকে? হাছিলের ভয়ঙ্কর গর্জনেও লোকটি নীরবতাকেই সন্ধি করে। লোকটির এহেন দুঃসাহসিকতায় হাছিল উচ্চ শব্দে হেসে উঠে বলে, প্রভু ভক্তি, গ্রেট। আমি জানি কি করে তোদের মতো ভক্তদের মুখ থেকে কথা বের করতে হয়। বলেই হাছিল রকিকে উদ্দেশ্যে করে নিজ হাত বাড়িয়ে বলে, নোজ প্লায়ার্স। হাছিলের কথা শেষ হওয়ার সাথে সাথেই ছেলেটি হাছিলের হাতে নোজ প্লায়ার্স এগিয়ে দেয়। হাছিলের হাতে নোজ প্লায়ার্স পরিলক্ষিত করে সাব্বির চমকিত হয়ে ভাবতে থাকে, এটা দিয়ে কি হবে? সাব্বিরের ভাবনার মাঝেই নিজ কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় বীভৎস এক চিৎকার। সেদিকটায় তাকাতেই সাব্বিরের অক্ষিযুগল নিজ কটর হতে বেরিয়ে যাওয়ার উপক্রম চক্ষু দুটি মার্বেলের ন্যায় অবাক্তায় বড় আকার ধারণ করেছে। হাছিল নিজ হাতে প্লায়ার্স নিয়ে মাটিতে পড়ে থাকা লোকটির এক হাতের সবগুলো নখ এক এক করে টেনে তুলছে আর শান্ত কণ্ঠে প্রশ্ন করছে, টেল মি হু ইজ ইউর বস? এই মুহূর্তে হাছিলের মুখমণ্ডল কারো দৃষ্টিতে পরিলক্ষিত হলেও কেউ বলতে পারবে না হাছিল কি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। সাব্বিরের চিন্তার মাঝেই লোকটি চিৎকার করে কান্নারত কণ্ঠে বলতে থাকে, স্যার, আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। লোকটির বলা কথায় হাছিল ভয়ঙ্কর ভাবে ক্রোধান্বিত হয়ে নিজের এক হাতে লোকটির মাথার চুল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলে, তোকে মাফ করে দিব? আরে এই তাসাওয়ার আবরার হাছিলের শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগলেও তো সে কাউকে ছাড়ে না। আর সেখানে তুই তো আমার রুহতে আঘাত হেনেছিলি। তাহলে বল কি করে তোকে ছেড়ে দিই? ছেড়ে দেওয়া তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য আমি তোকে শান্তিতে থাকতে দিব না। যদি তুই বলে দিস কে তোর বশ, তাহলে আমি তোকে বেশি কষ্ট না দিয়েই মুক্তি দিয়ে দিব। হাছিলের গর্জনেও লোকটি নিজ মৌনব্রতে অটল থাকে। এমতাবস্থায় হাছিল মুখে কুটিল হাসির রেখা টেনে বলে, নট ব্যাড। বলেই উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে, একে এতটাই টর্চার কর যাতে সহ্য করতে না পেরে সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর অবশ্যই খেয়াল রাখবি এত সহজে যেন এর মৃত্যু না ঘটে। বলেই হাছিল বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বিরও হাছিলের পিছু পিছু যেতে যেতে হাছিলের পানে চেয়ে থেকে চিন্তা করে, হাছিল, আমি জানি না তোর এই উন্মাদনা ঠিক কতটা যুক্তিযুক্ত, কিন্তু আমার ভয় হয় তুই তোর এই অতিরিক্ত উন্মাদনার জন্যই না জাদুয়াকে হারিয়ে ফেলিস। কাশ আমি তোকে মুখের উপর কথাগুলো বলতে পারতাম। হাছিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। হাছিল গাড়ির মধ্যেই অবস্থান করে সাব্বিরের উদ্দেশ্যে কণ্ঠনালী ঝেড়ে গম্ভীরভাবে শুধায়, সাব্বির, কাল প্রভাত হতেই আমার ফ্ল্যাটে কাজী নিয়ে উপস্থিত থাকবি। হাছিলের বলা ধ্বনি সাব্বিরের কর্ণকুহরে পৌঁছতেই অবিশ্বাস্যের ন্যায় নিজ কর্ণগহ্বরে কনিষ্ঠ আঙুল ধারা ভালোভাবে খুঁচিয়ে হাছিলের দিকে নিজ কর্ণ ঝুঁকিয়ে সাব্বির বলে উঠে, কি বলেছিলি? আবার বলতো। আমি মনে হয় কিছু ভুল শুনেছি। সাব্বিরের এহেন আচরণে হাছিল বিরক্ত হয়ে ফের শুধায়, তুই ভুল শুনিসনি, আমি তোকে কাজী নিয়ে উপস্থিত থাকতে বলেছি আমার ফ্ল্যাটে। হাছিলের প্রত্যুত্তরে সাব্বির অবাকের সপ্তম আসমানে পৌঁছিয়ে প্রশ্ন করে, কেন? বিয়ে করব? নির্বিঘ্ন প্রত্যুত্তর হাছিলের।
হাছিলের জবাবে সাব্বির সপ্তম আসমান থেকে টুপ করে নিচে পড়ে গিয়ে ভয়ার্থক কণ্ঠে বলে, ভাই তোর এই মুহূর্তে কাজী না ডক্টরের প্রয়োজন। চল ডক্টরের কাছে যাই। হোয়াট রাবিস! কি বলতে চাচ্ছিস তুই? হাছিলের প্রশ্নে সাব্বির তড়িৎ গতিতে গাড়ি থেকে বের হয়ে ঘুরে ঘুরে হাছিলকে নিজেকে দেখিয়ে বলে, দেখ, ভালো করে দেখ, আমি একজন পুরুষ, কোনো অ্যাঙ্গেল দিয়েই আমাকে মহিলা লাগে না। তাহলে কি করে তুই আমাকে বিয়ে করবি? তাই আমার মনে হচ্ছে তোর মাথার নাট বল্টুতে কোনো সমস্যা হয়েছে। সাব্বিরের প্রত্যুত্তরে হাছিল হনহনিয়ে গাড়ি থেকে বের হয়ে সাব্বিরের পশ্চাৎদেশ বরাবর সজোরে এক লাথ বসিয়ে দেয়। হাছিলের লাথ খেয়ে সাব্বির নিজ পশ্চাৎদেশে হাত ডলতে ডলতে বলে, মারলি কেন? সাব্বিরের প্রশ্নে হাছিল তেতে উঠে বলে, সত্যি করে বলতো তোর ব্রেইন মাথায় আছে নাকি হাঁটুতে নিয়ে ঘুরিস? ইডিয়েট, আমি তোকে বিয়ে করতে যাব কেন? তাহলে আমি কাল জাদুয়াকে বিয়ে করছি। হাছিলের প্রত্যুত্তরে সাব্বির অবাক হয়ে বলে, আমি এটা শুনে অনেক খুশি হয়েছি, ফাইনালি তুই নিজের জীবনে কাউকে সামিল করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু নিজ ফ্ল্যাটে কেন বিয়ে করবি? সবার সামনে নয় কেন? সাব্বিরের প্রশ্নে হাছিল ক্ষিপ্ত হয়ে বলল, সাব্বির, আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই যেটা করতে বলেছি তুই শুধু সেটা কর। বলেই হাছিল পা বাড়ায় সুলতানা ভিলার উদ্দেশ্যে, তখনই বিপরীত দিক থেকে সাব্বির আবার বলে উঠে, ঠিক আছে, আমি তোকে আর কোনো প্রশ্ন করব না, শুধু এইটুকু বল, তোর বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে জাদুয়া জানে তো? না, ভাবলেশহীন ভাবে প্রত্যুত্তর করে হাছিল। হাছিলের প্রত্যুত্তরে সাব্বির চিন্তিত হয়ে বলে, হাছিল, তুই জাদুয়ার অনুমতি ছাড়া কি করে ওকে জোর করে বিয়ে করতে পারিস? কে বলেছে তোকে আমি ওকে জোর করে বিয়ে করব? ও কোনো প্রকার জোরাজুরি ছাড়া স্বইচ্ছায় আমাকে বিয়ে করবে। আফটার অল মিসেস খানকে যে আমার হারাতে হবে। হাছিলের বলা প্রতিটি বাণী সাব্বিরের মস্তিষ্ক বরাবর গিয়ে আঘাত ঠিকই হানছে, কিন্তু বোধগম্য কিছুই হচ্ছে না। অবুঝের ন্যায় শুধু ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছে সাব্বির হাছিলের পানে। সাব্বিরের এহেন হালাত দেখে হাছিল গম্ভীর কণ্ঠে বলল, তোর ওই গোবরওয়ালা মাথায় বেশি চাপ প্রয়োগ না করে যা করতে বলেছি তাই করিস। বলেই হাছিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সাব্বির হতো বিহ্বলের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজ গন্তব্যে। রাত্রি প্রায় অনেকটাই গড়িয়েছে, যার দরুন সুলতানা ভিলার প্রত্যেকটি প্রাণীর বিচরণ চলছে নিদ্রাদের রাজ্যে। স্নিগ্ধ এই গভীর রজনীতে নিদ্রাদের আনাগোনা নেই আজ জাদুয়ার আখিদয়। কারণ হিসেবে মূলত দায়ী করা যায় অপরাণের ঘুমকে আর তার ওই ছোট্ট মস্তিষ্কে বিচরণকারী চিন্তাকে। আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো জাদুয়া চেয়েও নিজ মস্তিষ্ক হতে বের করতে কোনো মতেই সক্ষম হচ্ছে না। বারংবার তার নেত্রে পরিস্ফুটিত হচ্ছে হাছিলের করা অযাচিত স্পর্শগুলো। এই প্রথম কোনো পুরুষ জাদুয়াকে আগলে নিয়েছে তার বক্ষপিঞ্জরে। এই প্রথম কোনো পুরুষ ছুঁয়ে দিয়েছে জাদুয়াকে, কিন্তু এটা তো পাপঘোর অপরাধ। পর পুরুষের ছোঁয়াতে কি অপবিত্র হয়ে যায়নি জাদুয়া? তার তো এখন অঝরে অশ্রু বিসর্জন দেওয়ার কথা। কিন্তু সে কেন দিচ্ছে না? কেন ওই তিক্ত পুরুষের স্পর্শগুলোতে কোনো অপবিত্রতা খুঁজে পাচ্ছে না জাদুয়া? কেন জাদুয়ার ওই নির্দয় পুরুষের বক্ষে নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছে? কেন মনে হয়েছিল এই পুরুষটি জাদুয়ার রক্ষা কবচ? এই সকল চিন্তা ভাবনার দরুন নিদ্রাদের সাথে সন্ধি করতে পারছে না জাদুয়া। যদিও তারা সবাই ঠিক করেছিল সোহানার বিয়ের আগ অবধি সকলে একসাথে ঘুমোবে, কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার দরুন সকলের অবস্থান নিজ নিজ কক্ষে। নির্ঘুম জাদুয়া কোনো মতেই নিদ্রাদের সাথে সাক্ষাৎ করতে না পেরে মঞ্জিল হিসেবে ঠিক করে স্নেহার কক্ষ। উদ্দেশ্যে অনুযায়ী জাদুয়া নিজ কক্ষ হতে বের হতেই অনাকাঙ্ক্ষিত ভাবে ধাক্কা লেগে যায় কারো সহিত। মুখ তুলে তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হয় ভ্রুকুটি করে তাকিয়ে থাকা গোমরা মুখ হাছিলকে, যার দর্শন পাওয়ার সাথে সাথে ভয় নিজ আখিদয় নুইয়ে নেয় জাদুয়া। সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। ইডিয়েট, চোখ কি হাতে নিয়ে ঘোরো? এভাবে চললে তো তোমার জন্য কেউ শান্তিতে হাঁটতেও পারবে না। গম্ভীর কণ্ঠে বলল হাছিল। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে সিটিয়ে গিয়ে মনে মনে আওড়ায়, কিন্তু আমি তো এখনো হাঁটা শুরুই করিনি। আমি তো দরজা দিয়ে বের হতে যাচ্ছিলাম। উনিই তো আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কথাটি মনে মনে আওড়াতেই জাদুয়ার মনে একটি প্রশ্ন উকি দিল।
আচ্ছা, এটা তো আমার রুমের দরজা। উনি এখানে কি করছেন? উনি কি ভুলে এখানে চলে এসেছেন? তাহলে ওনারও ভুল হয় তবে। মনে মনে কথাটি চিন্তা করে যখনই জাদুয়া বলতে যাবে আপনি ভুল রুমে চলে এসেছেন, তখনই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাছিলের বীভৎস ক্ষত হওয়া হাতটি। আতঙ্কিত হয়ে জাদুয়া হাছিলের হাতটি ধরে বলে উঠে, ভাইয়া, আপনার হাতের অবস্থা তো অনেক খারাপ। আপনি এখনো মেডিসিন লাগাননি কেন? বলেই জাদুয়া হাছিলের দিকে তাকাতেই হাছিলকে ভ্রুকুচকে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া হাছিলের হাতটি ছেড়ে দিয়ে ভীতু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া। জাদুয়ার এহেন আচরণে হাছিল বিরক্ত হয়ে বলল, কি বললে? সসরি? না, এর আগে। কি? সরি বলার আগে কি লাগানোর কথা বলেছিলে? হাহাতে মেডিসিন কেন লাগাননি? এটা। শান্ত কণ্ঠে বলল হাছিল। জাদুয়াকে একবার ভালোমতো পরখ করে হাছিল নিজ মুখে একটি বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আচ্ছা বলো তো, আমার হাতের এই হালাত কেন হয়েছে? হাছিলের প্রশ্নে জাদুয়া কিছুক্ষণ চুপ থেকে ভয় ভয় বলল, গাগারির জানালার কাকাচে আঘাত করার জন্য। কার জন্য আঘাত করেছি? আমার জন্য। তাহলে কার জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে? আমার জন্য। আমার হাতে মেডিসিন কে লাগাবে? আমি। কথাটি বলেই জাদুয়া চমকিত নয়নে তাকালো হাছিলের পানে। নিজের অজান্তে এটা কি বলে ফেলল জাদুয়া? তখনই হাছিল গম্ভীর স্বরে আবার বলল, তাহলে লাগিয়ে দাও মেডিসিন। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় ভয় বলল, আমি কি করে আপনাকে মেডিসিন লাগিয়ে দিব? আমি পারবো। সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাছিল নিজ গম্ভীর স্বরে বলল, কাম উইথ মি। বলেই হাছিল পদচারণ ফেলে নিজ কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। তখনও জাদুয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়। সেই বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। জাদুয়াকে এভাবে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠে হাছিল আবার বলল, আই সেইড কাম উইথ মি। হাছিলের এহেন গর্জনে জাদুয়া ভয়ে দিকবেদিক শূন্য হয়ে নিজ পদযুগল চালায় হাছিলের সাথে তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। ভয় ভয় হাছিলের কক্ষে প্রবেশ করতেই জাদুয়ার চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ মূলত হাছিলের কক্ষের সৌন্দর্যতা। সুলতানা ভিলার সকল কক্ষ হতে হাছিলের কক্ষটি সম্পূর্ণই ভিন্ন। জাদুয়া মুগ্ধ নেত্রে কক্ষটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, তখনই হাছিল বলে উঠে, ওখানে বা পাশের ড্রয়ারে। হাছিলের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতেই নিজ মুগ্ধতার রেশ কাটিয়ে তাকিয়ে থাকে হাছিলের দিকে। সে মূলত বুঝতে সক্ষম হচ্ছে না হাছিল ঠিক কিসের কথা বলছে। তখনই হাছিল আবার বলল, ফার্স্ট এইড বক্স ওখানে। এবার জাদুয়া বুঝতে পেরে হাছিলের দেখানো স্থান থেকে ফার্স্ট এইড বক্সটি নিয়ে হাছিলের সম্মুখে এসে দাঁড়ায়। হাছিল জাদুয়াকে নিজ খাটে বসিয়ে একটি চেয়ার টেনে নিজেও জাদুয়ার সম্মুখে বসে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার দিকে। হাছিলকে হাত বাড়াতে দেখে জাদুয়া নেত্র তুলে তাকায় হাছিলের দিকে। তাকাতেই নয়নে নয়ন মিলিত হয় অস্থিরতায় ঘিরে থাকা দুটি চিত্রের। সঙ্গে সঙ্গে জাদুয়া নেত্র নামিয়ে ফেলে। কেমন যেন অস্থির লাগছে তার। তখনই হাছিল বলে উঠে, কি হলো, মেডিসিন লাগাবে না? হাছিলের বাণী কর্ণে প্রতিধ্বনিত হতেই জাদুয়া নিজ অস্থিরতা কাটিয়ে কাঁপা কাঁপা হাতে হাছিলের হাতটি নিয়ে নেয় নিজ হাতের অন্তরালে। জাদুয়ার হাতের ছোঁয়া নিজ হাতে অনুভূত হতেই কেমন অদ্ভুত কম্পনের সৃষ্টি হয় হাছিলের সর্বাঙ্গে। ফলস্বরূপ কেঁপে ওঠে জাদুয়ার হাতের অন্তরালে থাকা হাতটি। হাছিলের হাতের কম্পন জাদুয়া পরিলক্ষিত করতেই বলে ওঠে, সরি সরি, আপনি বোধহয় ব্যথা পাচ্ছেন। আমি হালকা হাতে ধরছি। হাছিল কি আদৌ শুনল সেই বাণী? সে তো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার সামনে থাকা সদ্য কলি থেকে ফুটে ওঠা স্নিগ্ধ মোহনীয় ফুলটির দিকে। জাদুয়া নরম হাতে মেডিসিন লাগানোর সময় হাছিলের ক্ষতবিক্ষত হওয়া হাতটি দৃষ্টিতে পরিলক্ষিত হতেই কোমল মনের অধিকারিণীর নয়ন হতে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুকণা। ঘোরে বিভোর মোহিত হাছিল জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে বর্ষীভূতর ন্যায় নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার অশ্রু গড়িয়ে পড়া আদলে। নিজ আদলে শক্ত হাতের ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় শক্ত হাতের মালিকের পানে। ফের নয়নে নয়ন মেলে ফলস্বরূপ মোহগ্রস্তের ন্যায় হাছিল মনে মনে বলে উঠে, ওহে মায়াবতী কন্যা, তোর নয়ন হতে কেন ঝরছে অশ্রুর বন্যা? কি দেখছিস তুই ওই দুটি কাজল রাঙা হরিণী চোখে? বিষাক্ত প্রণয়ের আসক্তি ছড়িয়েছিস তুই এই হৃদয়হীনের বুকে। যত দেখি তত ভাবি কি আছে তাহাতে।
কেন কম্পন অনুভূত হয় তার ওই অবুঝ চাহনিতে। পবিত্র তুই, সন্ধ্যা প্রদীপ তুই, স্নিগ্ধতায় ভরা তোর সর্বকা। হায় আফসোস, তোর স্নিগ্ধ পবিত্রতায় পড়েছে এক হিংস্র হৃদয়হীনের ছায়া। এম ড্যাশ মানুষ মোহাব্বতে পড়লে কবি হয়ে যায়, কথাটি বোধ হয় সত্য। কি বিশ্বাস হচ্ছে না? আরে আপনাদের সামনে জলজ্যান্ত উদাহরণ হিসেবে রয়েছে তাসাওয়ার আবরার হাছিল নামের এই তিক্ত ভাষী পুরুষটি। ভাবা যায় প্রণয়ের অনলে দগ্ধ হয়ে এই মরুভূমির ন্যায় কাঠখোট্টা অনুভূতিহীন পুরুষটিও নিজের অজান্তে গেয়ে উঠবে শায়রি। মোহ, মায়া সে তো ভালোবাসারই একটি অংশবিশেষ। এই মানবকুল, জানেন মোহিত হয় কার উপর? তার উপর মহাব্বত জন্ম নেয় যার উপর। এই মহাব্বত শক্তপোক্ত ধৈর্যশীল হৃদয়হীন পুরুষটিকেও নিয়ন্ত্রণহীন বেসামাল করে দিতে পারে মুহূর্তেই। এম ড্যাশ নেশার ঘোরে বুঁদ হয়ে থাকা মানবের ন্যায় হাছিল নিজ হাতের বৃদ্ধা আঙুলের স্পর্শে জাদুয়ার আদলে থাকা অসুখনা গুলোকে মুছে দেয়। জাদুয়া হাছিলের এহেন রূপে চমকিত হয়ে থমকে গিয়ে গভীর নেত্র তাক করে হাছিলের দৃষ্টিতে। যেথায় আজ ক্রোধের কোনো বহির্ভাব প্রকাশিত হচ্ছে না, বরং কেমন অস্থিরতা, মুগ্ধতা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে ওই সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টিতে। জাদুয়া সঙ্গে সঙ্গে নুয়ে নেয় নিজ আখি যুগল। কেমন সূক্ষ্ম ভয় অনুভূত হচ্ছে তার বক্ষে ওই বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে নিজ নেত্র ধরে রাখতে। হাছিলের এহেন অদ্ভুত আচরণের কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কেন ওই অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে হাছিল জাদুয়ার দিকে, এ সকল বাণী নিজ মনে আউড়িয়ে জাদুয়া ভয়ে ভয়ে কেঁপে ওঠা হাতে দ্রুত হাছিলের হাত ব্যান্ডেজ করতে মনোনিবেশ করে। কিন্তু হাছিল সে তো মোহগ্রস্তের ন্যায় নিজ হাতে জাদুয়ার আদল ছুঁয়ে রেখে এক ধ্যানে দৃষ্টি নিবেশ করে আছে জাদুয়ার স্নিগ্ধ মুখশ্রীতে। জাদুয়া নিজ কাজ সম্পন্ন করে হাছিলের হাত থেকে নিজ মুখের আদল ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে একটি শক্ত হাতের মালিক টেনে ধরে কোমল হাতের অধিকারিণীকে। নিজ হাতে টান অনুভূত হতেই ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। নিভু নিভু ভয়ার্থ নেত্রে পিছন ঘুরে তাকায় জাদুয়া শক্তপোক্ত হাতের মালিকের দিকে। আবারও ধূপ করে উঠল জাদুয়ার বক্ষপিঞ্জর, কি দেখছে মানুষটি অমন করে? চিন্তাগুলো নিজ মস্তিষ্কে আওড়ায় জাদুয়া। তখনই হাছিল ধীর পদে এগিয়ে যায় জাদুয়ার অতি নিকটে, ফলস্বরূপ হাছিলের উষ্ণ নিঃশ্বাস এসে আছড়ে পড়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীতে। ভয় ভয়ে জাদুয়া শুকনো কণ্ঠে বলে উঠল, ভাইয়া আপনি এত কাকাছে আসছেন কেন? আমাকে ছাড়ুন, আমি যাব। জাদুয়ার প্রত্যুত্তরে হাছিল জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মুখশ্রীটি উপরে তুলে শুধালো, আমার দিকে তাকাও। হাছিলের ধ্বনিকর্ণে পৌঁছাতেই জাদুয়া ভয়ে ভয়ে দৃষ্টি রাখে হাছিলের দৃষ্টিতে। হাছিল গম্ভীর কণ্ঠে ফের শুধায়, কাজল দিয়েছ কেন? হাছিলের এহেন প্রশ্নে জাদুয়া ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এটা আবার কেমন প্রশ্ন? এর কি প্রত্যুত্তর করা যায় জানা নেই জাদুয়ার। আরে মানুষ কাজল কেন দেয়? অবশ্যই তার কাছে ভালো লাগে তাই। জাদুয়ার এহেন চিন্তার মধ্যেই হাছিল বলে উঠে, দিবে না। হাছিলের কথা জাদুয়ার ঠিক বোধগম্য হচ্ছে না, আসলে সে কি বলতে চায়। হাছিল ফের বলে, কাজল দিবে না? যদি দাও আর তোমার ওই কাজল রাঙা আঁখি যদি কারো নজরে পড়ে, বিলিভ মি, আমি তার নজর তুলে নিব, তাও ভয়ঙ্কর ভাবে। হাছিলের এহেন হুমকিতে জাদুয়ার সর্বাঙ্গ কেঁপে উঠে। সে ভয় তড়িৎ গতিতে বলে ওঠে, না না, দিব না। আর কোনো দিনও দিব না মানে কাজল হাত দিয়ে স্পর্শই করব না। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে হাছিল মুচকি হাসির রেখা টেনে বলে উঠল, দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য, অন্য কোনো পরপুরুষের চোখে যেন না পড়ে। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া হতো বিহ্বল হয়ে অবুঝের ন্যায় বলল, আপনিও তো আমার জন্য পরপুরুষ, তাহলে আপনার জন্য কেন দিব? কাল থেকে থাকব না। তীক্ষ্ণ কণ্ঠে বলল হাছিল। মানে? ভয় ভয় অবাক হয়ে বলল জাদুয়া। সময় হলে জানবে, এখন যাও এখান থেকে, ভাবলেশহীন প্রত্যুত্তর হাছিলের। হাছিলের সম্মতি পাওয়ার সাথে সাথে জাদুয়া তড়িৎ গতিতে বেরিয়ে পড়ে হাছিলে কক্ষ হতে। হাছিলের কক্ষ হতে বেরিয়ে অন্য কোথাও না গিয়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে পিঠ ঠেকিয়ে নিজ বক্ষে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় জাদুয়া। আজ হাছিলকে তার নিকট কেমন অদ্ভুত ঠেকল। কই এতদিন তো হাছিল এভাবে কখনো কথা বলেনি, তাহলে হঠাৎ এভাবে কথা কেন বলছেন তিনি?
হাছিলের এহেন রূপ যেন তার ক্রোধান্বিত রূপের থেকেও ভয়ঙ্কর ঠেকল জাদুয়ার নিকট। এম ড্যাশ অনুভূতি যা খুব ভয়ঙ্কর ভাবে গ্রাস করে নেয় প্রত্যেকটি মানবকুলকে। অনুভূতিহীন মানব হয়তো পশু নয়তো সাধু হিসেবে গণ্য। এই প্রথম অস্থিরতায় রজনী পার করে জাদুয়া। খুব বেশি সময় হয়নি নিদ্রাদের সাথে সন্ধি ঘটেছে তার। তখনই মসজিদ হতে ভেসে আসে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি। ধরফরিয়ে উঠে বসে জাদুয়া প্রস্তুতি নেয় সালাত আদায়ের। সালাত আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে কিছুটা সময় অতিবাহিত করে তৈরি হয়ে নেয় স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আজ জাদুয়ার স্কুল যেতে একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ মূলত স্নেহা রাফিন কেউই আজ যাবে না। আকস্মিকভাবে কাল রাত থেকেই তাদের আনাগোনা চলছে বাথরুম থেকে রুম অবধি। স্কুল যাওয়ার উদ্দেশ্যে তাদের ডাকতে গিয়ে এই ব্যাপারে জানতে পারে জাদুয়া। বেচারারা একদম শক্তিহীন অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে নিজেদের বিছানায়। বিষয়টি কেমন অদ্ভুত, তাই না? দুজনেরই একসাথে একই হালাত হওয়া। সোহানার বিয়ের উপলক্ষে আজ তাদের প্রত্যেকের স্কুল থেকে ছুটি আনার কথা ছিল, কিন্তু ওদের কারো পক্ষেই আজ স্কুলে বা কলেজে যাওয়া সম্ভব নয়। তাই জাদুয়া মন খারাপ নিয়ে তৈরি হয়ে ব্রেকফাস্ট করে চলে যায় পার্কিং এরিয়ার উদ্দেশ্যে। সেখানে যেতেই জাদুয়ার চক্ষু ছানাবড়া হয়ে যায় হাছিলকে দেখে। ব্লু স্যুট সানগ্লাস পরে ড্যাশিং লুকে নিজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাছিল। জাদুয়াকে দেখার সাথে সাথে তার সম্মুখে দাঁড়িয়ে হাছিল বলে উঠে, আমার গাড়িতে উঠো। হাছিলের কথায় জাদুয়া চমকিত হয়ে ভয় ভয় বলল, কেকেন ভাইয়া, তোমায় আমার কিছু কাজ করে দিতে হবে। গাড়িতে উঠো। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া প্রচণ্ড ভয় বলল, ভাইয়া আমার স্কুলে যেতে হবে। আমি কি করে? জাদুয়া কথা সম্পূর্ণ করার আগেই হাছিল ফের দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, গেট ইউ ইন দ্য কার। হাছিলের এরূপ গর্জে উঠায় জাদুয়া ভয় নিজের সাথে থাকা ব্যক্তি শক্ত হাতে চেপে ধরে দ্রুত গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে। জাদুয়াকে গাড়ির ব্যাক সিটে বসতে দেখে হাছিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জাদুয়ার উদ্দেশ্যে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? জি। জি না। তাহলে ফ্রন্ট সিটে এসে বসো। হাছিলের কথার দ্বিমত পোষণ না করে জাদুয়া ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে। হাছিল আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দেয় নিজ বাছাইকৃত গন্তব্যে। গাড়িতে থাকা অবস্থায় হাছিল কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির কল রিসিভ করতেই গুরুগম্ভীর কণ্ঠে হাছিল প্রশ্ন শুধায়, ইজ এভরিথিং রেডি? হুম, এভরিথিং ইজ রেডি। কিন্তু ভাই আর একবার একটু ভেবে দেখলে হয় না? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে সাব্বির। হুম, দেখবো সব কিছু কমপ্লিট হওয়ার পর, বলেই মুঠোফোনটি কেটে দেয় হাছিল। সাব্বির একদমই অবাক হয় না হাছিলের এরূপ কাণ্ডে। ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির নিজ কর্মে মনোনিবেশ করে। অন্যদিকে জাদুয়া গুরুগম্ভীর হয়ে থাকা হাছিলের পানে চেয়ে ভাঙা ভাঙা ধ্বনিতে প্রশ্ন করে উঠে, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? তোমাকে বিক্রি করে দিতে নির্বিঘ্ন কণ্ঠে উত্তর দেয় হাছিল। হাছিলের এহেন কথায় জাদুয়া ঘাবড়ে যায়। জাদুয়াকে হাছিল এতটাই অপছন্দ করে যে তাকে বিক্রি করে দিতে চায়। জাদুয়া কি এতটাই খারাপ? না না, জাদুয়া খারাপ নয়, খারাপ তার সামনে অবস্থানরত পুরুষটি। এই সকল চিন্তা ভাবনার মধ্যেই জাদুয়া চিৎকার করে বলে উঠে, আপনি গাড়ি থামান। আমি বাসায় যাব। আমি আপনার সাথে যাব না। থামান বলছি। দেখুন, আপনি গাড়ি না থামালে আমি চিৎকার করব। আপনি একটা খারাপ মানুষ। আমি নানুমনির কাছে যাব। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন বলছি। থামান গাড়ি। জাদুয়াকে এভাবে চিৎকার করতে দেখে হাছিল ক্ষেপে গিয়ে উচ্চস্বরে বলে ওঠে, স্যাট আপ ইউ ইডিয়েট। চিৎকার না থামালে আইসে আর আমি তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিব। হাছিলের উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে দেওয়া হুমকিতে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে একদম চুপ করে সোজা হয়ে বসে থাকে। কারণ মূলত এই ঘাটতারা লোকের উপর জাদুয়ার কোনো বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিবে গাড়ি থেকে। তখন জাদুয়ার কি হবে? সে তো সোহানা আপুর বিয়েও দেখতে পারবে না। কত শত প্ল্যান করেছে তারা, সোহানার বিয়ের উপলক্ষে সবকিছু ভেস্তে যাবে না জাদুয়ার কিছু হলে। জাদুয়া নিজের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই নিজ বক্ষে সাহস সঞ্চার করে শান্ত কণ্ঠে হাছিলকে বলে, ভাইয়া দেখুন, আমাকে বিক্রি করে আর কত টাকাই পাবেন বলুন।
তার চেয়ে বরং আমাকে বাসায় দিয়ে আসুন, আমি নানুমনির কাছ থেকে অনেক টাকা চেয়ে আপনাকে দিয়ে দিব। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। জাদুয়ার এহেন উদ্ভট প্রস্তাবের কোনো প্রত্যুত্তর না করে হাছিল নিজ কাজেই ব্যস্ত থাকে। হাছিলকে কোনো প্রকার প্রত্যুত্তর করতে না দেখে জাদুয়া আবার বিচরণ করে নিজের উদ্ভট চিন্তায়। জাদুয়ার চিন্তার মাঝেই গাড়ি এসে থামে হাছিলের ফ্ল্যাটের সামনে। জাদুয়াকে আনমনে হয়ে কিছু ভাবতে দেখে হাছিল বলে উঠে, এই যে ভাবনার জগতের শেহজাদি, আপনার ভাবনা শেষ হলে বেরিয়ে আসুন প্লিজ। হাছিলের এহেন সম্বোধনে জাদুয়া নেত্রযুগল বড় বড় করে হাছিলের পানে তাক করে বেরিয়ে আসে গাড়ি হতে। তখনই হাছিল জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠে, কাম উইথ মি। হাছিলের কথায় জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে মূলত ভয় পাচ্ছে এটা ভেবে হাছিল যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয়, তবে তার কি হবে। জাদুয়াকে ঠায় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাছিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি কি চাও আমি তোমায় কোলে করে নিয়ে যাই? ইফ ইউ ওয়ান্ট, দেন আই ডোন্ট মাইন্ড। হাছিলের এরূপ বাক্যে জাদুয়া অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে বলে উঠে, ছি ছি, কি বলছেন এসব? আমি এরকমটা একদমই চাই না। গুড দেন কাম উইথ মি। জাদুয়া নিজের সকল অনীহা থাকার সত্ত্বেও ভয় ভয়ে নিজ পদচারণ ফেলে হাছিলের পিছু পিছু। হাছিল নিজ ফ্ল্যাটের সামনে পৌঁছে ভিতরে প্রবেশ করতেই লক্ষ্য করে জাদুয়া দরজার সামনেই দাঁড়িয়ে। বিষয়টি এমন, ভিতরে প্রবেশ করার তার কোনো পায়ুতারা নেই। মূলত জাদুয়া ভয় পাচ্ছে ভিতরে প্রবেশ করতে। বিষয়টি হাছিলের বোধগম্য হতেই জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে আসে তাকে। ভিতরে প্রবেশ করতেই জাদুয়ার নেত্রে পরিলক্ষিত হয় দুটি মুখের অবয়ব, যার মধ্যে একজন সাব্বির, যাকে জাদুয়া অনেকবারই দেখেছে হাছিলের সাথে। অন্যজনকে জাদুয়া চিনতে পারছে না। লোকটির পরিহিত জুব্বা ও দাড়ি দেখে মনে হচ্ছে কোনো মসজিদের হুজুর হবে। কিন্তু হুজুর এখানে কেন? উনি কি তাহলে সত্যি সত্যি বিক্রি করে দিবে জাদুয়াকে এই হিজুরের কাছে? বিষয়টি ভাবতেই কলিজা শুকুয়ে গেল জাদুয়ার। ভয় ভয়ে জাদুয়া হাছিলের পিছু গিয়ে দাঁড়ায় নিজেকে আড়াল করতে। তখনই জুব্বা পরিহিত লোকটি ভয়ে ভয়ে হাত জোর করে বলল, স্যার, দয়া করে আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করে আমায় ছেড়ে দিন প্লিজ। সেই ভোররাত থেকে এখানে বসে আছি। নিশ্চয়ই আমার পরিবার আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। লোকটির এহেন বাকালাপে হাছিল লোকটির পানে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, ভোররাত থেকে এখানে মানে? হাছিলের প্রশ্নে লোকটি শুকনো ঢোক গিলে সাব্বিরের পানে চেয়ে আবার বলল, স্যার, আমি ঘুমিয়েছিলাম, তখন কিছু লোক আমার বাড়ির দরজা ভেঙে আমাকে কোলে তুলে নিয়ে এসেছে এখানে। লোকটির করা প্রত্যুত্তরে হাছিল ভ্রুকুটি করে সাব্বিরের পানে তাকাতেই গলা খাকারি দিয়ে সাব্বির বলল, আমার দিকে অমন করে কি দেখছিস তুই? আমি কিছু জানি না। আমি তো শুধু একটা ভালো কাজই নিয়ে আসতে বলেছিলাম ছেলেপেলেদের। ওরা যে ভোররাতে নিয়ে আসবে আমি কি সেটা জানতাম নাকি? দেখ উল্টো পাল্টা কিছু বলিস না, আমিও কিন্তু সেই ভোররাত থেকে এখানে। সাব্বিরের করা প্রত্যুত্তরে হাছিল আফসোসের সহিত হাসকি স্বরে বলল, তোর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা নিছকই বোকামি। যদি পারিস নিজের মাথা থেকে মস্তিষ্কটা বের করে ভালোমতো পরিষ্কার করে ঢুকিয়ে নিস। তখনই হাছিলের পিছন থেকে জাদুয়া ভয়ে ভয়ে তার শার্টটি টেনে ধরে অসহায় ব্যক্তির ন্যায় অনুরোধের স্বরে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমার এখানে একদমই ভালো লাগছে না। প্লিজ ভাইয়া। জাদুয়ার অনুরোধে হাছিল তার দিকে ঘুরে বলল, অফকোর্স তোমাকে দিয়ে আসবো, আগে আমার কাজটা করে দাও। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া তড়িৎ বেগে বলল, যে কোনো কাজ আমি করে দিব ভাইয়া, শুধু আমাকে বিক্রি করবেন না প্লিজ। জাদুয়ার করা প্রত্যুত্তরে সাব্বির সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, বিক্রি? কিসের বিক্রি? এই মেয়ে বিক্রি করার কথা কেন বলছে? হাছিল কি ওকেও বিয়ের ব্যাপারে কিছু বলেনি? কি করতে চাইছে ও? না জানিয়ে কি করে বিয়ে করবে? তখনই হাছিল জাদুয়াকে প্রশ্ন করে, তুমি কি জানো বিয়ে কি করে হয়? হাছিলের করা প্রশ্নে জাদুয়া হাছিলের কুটিলতা বুঝতে না পেরে অবুঝের ন্যায় বলল, হ্যাঁ, জানবো না কেন? আমি তো আমাদের গ্রামে কত বিয়ে দেখেছি। বিয়ে কিভাবে হয় সেটা তো সবাই জানে। জাদুয়ার প্রত্যুত্তরে হাছিল সকলের অগোচরে মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, নো ইউ আর রং। সবাই জানে না।
সাব্বিরের দিকে তর্জনী আঙুল তাক করে, ওই যে ওকে দেখছো, ওর ফ্রেন্ড জানে না, বিদেশে থাকে তো তাই বাংলাদেশের কালচার সম্পর্কে নলেজ নেই। বাট ও বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাই সাব্বিরের কাছে হেল্প চেয়েছে। ইউনো, ওর মাথা তো আবার খালি, আই মিন বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইলো। আমার তো আবার দয়ার শরীর, কি করে সাহায্য না করে থাকি বলো। তখনই আমার মনে হলো এই কাজের জন্য ইউ আর দ্য রাইট পারসন, কজ তুমি গ্রামে থাকতে ছো, এই ব্যাপারে তোমার নলেজ অন্যান্য মানুষের থেকে বেশি থাকার কথা। তাই তোমার কাছ থেকে সাহায্য নেয়ার জন্য তোমাকে এখানে এনেছি। হাছিলের কুটিলতাপূর্ণ বাক্যে সরলতায় আবৃত থাকা জাদুয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, এটা আমাকে আগে বললেই হতো। শুধু শুধু আমাকে ভয় দেখিয়েছেন ভাইয়া। আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন, আমি করে দিচ্ছি। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া সকল ঘটনা অবিশ্বাস্যের ন্যায় অবাক নেত্রে সাব্বির পর্যবেক্ষণ করে যাচ্ছে আর মনে মনে বলছে, এ আমি কাকে দেখছি? এ কি সত্যিই হাছিল? এত মিথ্যা কি করে বলছে ও? জীবনে যে কখনো কোনো মিথ্যার আশ্রয় নেয়নি, সে আজ গড়গড়িয়ে কি করে এত মিথ্যা বলতে পারে? এই জন্যই ও বলেছিল জাদুয়া কোনো প্রকার জোরাজুরি ছাড়াই ওকে বিয়ে করবে, কি সাংঘাতিক বুদ্ধি! আর মাঝখান দিয়ে বলির বকরা আমাকেই বানালো। আমার বুদ্ধিশুদ্ধি কম? বাহ! কোনক্ষণে যে তোর সাথে আমার বন্ধুত্বটা হলো! জীবনটা আমার তেজপাতা বানাইয়া দিলি। হাছিলের পরবর্তীতে বলা কথায় ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে পড়ল সাব্বির। হাছিল জাদুয়াকে উদ্দেশ্যে করে বলল, তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র কাজীকে দেখিয়ে উনি যা বলতে বলবেন তাই বলবে। যা করতে বলবেন তাই করবে। আর ওই দেখছো ক্যামেরা, ওখানে সব রেকর্ড হবে। সব কাজ সম্পন্ন হওয়ার পর সাব্বির রেকর্ড হওয়া ভিডিওটি পাঠিয়ে দেবে ওর ফ্রেন্ডের কাছে। ভিডিওটা দেখে সেও বুঝে যাবে কি করে বাংলাদেশে বিয়ের কাজ সম্পন্ন হয়। জাদুয়া হাছিলের বলা কথায় সম্মতি জানাতেই হাছিল জাদুয়াকে নিয়ে বসে পড়ে কাজীর সম্মুখ বরাবর। তৎক্ষণাৎ কাজী নিয়ম অনুসারে হাছিলের অর্ধেক সম্পত্তি দেনমোহর হিসেবে ধার্য করে জাদুয়াকে কবুল বলতে বললে জাদুয়া অবাক নেত্রে হাছিলের দিকে তাকাতেই হাছিল জাদুয়ার চাহনির অর্থ বুঝতে পেরে বলল, আরে বিয়ে তো এভাবেই করাই, তাই না? তাই আমার নামটা দিয়েই বোঝানো হয়েছে, ডোন্ট ওয়ারি, উনি যা বলতে বলেছেন বলো। হাছিলের বলা প্রত্যুত্তরে জাদুয়ার মনের সংশয় কাটতেই নিজ মুখ হতে 3 বার কবুল উচ্চারণের পর পরই হাছিল 3 বার কবুল উচ্চারণের মাধ্যমে শরীয়ত মোতাবেক বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দুপ্রান্তের দুটি ভিন্ন মেরুর মানুষ। পরবর্তীতে স্বাক্ষর করার উদ্দেশ্যে কাবিননামা এগিয়ে দিতেই জাদুয়া পড়ার জন্য কাবিননামাটি হাতে নিতেই তড়িৎ বেগে হাছিল বলে উঠল, এখানটায় তাড়াতাড়ি সাইন করে দাও, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হাছিলের বলা কথায় জাদুয়াও তাড়াতাড়ি সাইন করে বলে উঠে, ভাইয়া চলুন তাড়াতাড়ি আমায় বাসায় দিয়ে আসুন। আপনি যা বলেছেন আমি তাই করেছি, এখন তো আর কোনো কিছু করতে হবে না, তাই না? জাদুয়ার প্রশ্নে কাবিননামাটি হাছিল নিজ হাতে উঠিয়ে গভীর ধ্যানে জাদুয়ার সাইনকৃত স্থানটির দিকে তাকিয়ে বিজয়ীর একটি হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, নো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং অ্যানিমো, ব্র। বাকি কাজ তো এখন আমি করব। ওয়েল ডান, খুব ভালো মতোই কাজই তুমি করেছ। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া মন মরা হয়ে বলল, ভাইয়া আজ লেট হলেও আপনি আমাকে স্কুলে দিয়ে আসুন, আজকে না গেলে ছুটি নিব কিভাবে? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাছিল বলল, ডোন্ট ওয়ারি, তোমার ছুটি অলরেডি মঞ্জুর হয়ে গেছে। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, সত্যি? কে করলো? জাদুয়ার উৎফুল্লিত প্রশ্নে হাছিল ভ্রুকুটি করে তাকাতেই জাদুয়া চুপসে গিয়ে বলল, যে করার করুক, আমার কি তাতে? ছুটি মঞ্জুর তো হয়েছে। চলুন বাড়ি যাওয়া যাক। বলেই জাদুয়া পা বাড়ায় গাড়ির উদ্দেশ্যে। হাছিল পা বাড়ানোর সাথে সাথেই পিছন থেকে সাব্বির বলে উঠল, হাছিল এভাবে বিয়ে করার মানে কি? তুই যাকে বিয়ে করলি সে তো জানলই না তোদের বিয়ের কথা। এতে কি লাভ হলো? সাব্বিরের কড়া প্রশ্নে হাছিল নিজ মুখে গুরুগম্ভীর ভাব ফুটিয়ে শক্ত কণ্ঠে বলল, এতে লাভ, মিসেস সুলতানা খানের পরাজয়।
ওনাকে আমি যতটুকু চিনি তাতে মশিউর সে যে কোনো উপায়ে জাদুয়াকে আমার থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে থাকতো, কিন্তু এখন উনি চাইলেও জাদুয়াকে আমার থেকে দূরে সরাতে পারবেন না। উনি কেন এখন জাদুয়া চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না? এন্ড দিয়েছো, সময় হলে অবশ্যই সকলে জানবে আমাদের বিয়ের ব্যাপারে। এন্ড ইউ নো ওয়ার্ড, মোহাব্বত অর জাং মে ছা কুছ জায়েজ হে। হাছিলের গুরুগম্ভীরভাবে বলা কথায় সাব্বির সন্দিহান কণ্ঠে বলল, এত কিছু করার কারণ কি ভালোবাসা নাকি যুদ্ধ? সাব্বিরের প্রশ্নে হাছিল নিজ আদলে কুটিলতার হাসি ফুটিয়ে বলল, আসক্তি, ভয়ঙ্কর রকমের আসক্তি। বলেই পা বাড়ায় নিজ গাড়ির উদ্দেশ্যে। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির বিড়বিড়িয়ে বলে উঠল, হাছিল তুই কি জানিস একজন মানুষের প্রতি আসক্তি কখন জন্মায়? তখন যখন প্রয়োজনের তুলনায় ভালোবাসা অধিক মাত্রায় বেড়ে যায়। আর ভালোবাসা যখন অধিকমাত্রা ছাড়িয়ে আসক্তিতে পরিণত হয় তখন সেই ব্যক্তির জন্য করা পাগলামিগুলো উন্মাদনায় পরিণত হয়। আমি দোয়া করি সর্বশক্তিমান রবের নিকট তোর আসক্তিময় ভালোবাসার পূর্ণতার আশায়। এম ড্যাশ বিয়ে খুবই ছোট্ট একটি শব্দ, তাই না? কিন্তু এর যথার্থতা অসীম। এই দুটি অক্ষরের বিয়ে নামক শব্দের মাধ্যমে সন্ধি ঘটে দুটি মন, দুটি রুহ ও দুটি শরীরের। এই বিয়ে নামক শব্দের মাধ্যমে দুটি মানব নিজ অস্তিত্ব লিখে দেয় একে অপরের নামে। তেমনি নিজের অজান্তেই জাদুয়া নিজ জীবনের মালিকানা লিখে দিয়েছে তাসাওয়ার আবরার হাছিল নামক হৃদয়হীন পুরুষটির নামে। এখন শুধু অপেক্ষার পালা এই অদ্ভুতভাবে তৈরি হওয়া সম্পর্কের পরিণয় দেখার। এই নতুন তৈরি হওয়া সম্পর্কের কি প্রভাব পড়বে এই সরলতা, অবুঝতা ও পবিত্রতায় আবৃত থাকা সর্ষি কন্যার জীবনে? সে কি সদ্য কলি হতে ফুটে ওঠা ফুলের ন্যায় সুবাসিত করবে তার চারপাশ? নাকি কোন ঝড় মুছড়ে দিবে তার সৌন্দর্যতা? অভিশাপ নাকি পুরস্কার হিসেবে গণ্য হবে তার জীবনে নতুন রূপে পদার্পণরত তাসাওয়ার আবরার হাছিল নামক পুরুষটি? এম ড্যাশ গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাছিল জাদুয়াকে নামিয়ে দিয়ে চলে যায় নিজ কাজের উদ্দেশ্যে। জাদুয়া ভিলায় প্রবেশ করতেই আয়েশা বেগম জাদুয়ার সামনে এসে প্রশ্ন করে, কিরে মা, তুই এখন এই সময় এখানে কেন? এখনো তো তোর স্কুল ছুটির সময় হয়নি তাহলে? আয়েশা বেগমের প্রশ্নে জাদুয়া কিছু বলতে যাবে তখনই অন্যদিক থেকে তার ডাক পড়ে কিছু কাজের উদ্দেশ্যে। কারণ মূলত সোহানার বিয়ে উপলক্ষে আয়েশা বেগম সহ সুলতানা ভিলার সকলেই খুবই ব্যস্ততায় সময় পার করছে, ফলস্বরূপ জাদুয়ার কথা শুরু হওয়ার পূর্বেই আয়েশা বেগম প্রস্থান করেন সেদিকটায়। তাড়াহুড়োর মধ্যেই তিনি জাদুয়াকে উদ্দেশ্যে করে বলেন, মা তুই এসে পড়েছিস যখন তখন তাড়াতাড়ি স্কুল ড্রেস খুলে ফ্রেশ হয়ে নে। আগামীকাল থেকেই শুরু হবে মেহমানদের আনাগোনা, তাই তাদের সকলের যেন থাকতে কষ্ট না হয় সেই দিকটাই আজ সামলাচ্ছেন আয়েশা বেগম। জাদুয়াও ছোট মামির ব্যস্ততা বুঝতে পেরে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে জাদুয়া চলে যায় স্নেহা রাফিনকে দেখার উদ্দেশ্যে। স্নেহার কক্ষে প্রবেশ করতেই রাফিন ও সোহানার উপস্থিতি ও পরিলক্ষিত হল জাদুয়ার নেত্রে। জাদুয়া স্নেহার কক্ষে প্রবেশ করেই চিন্তিত স্বরে বলল, রাফিন, স্নেহা আপু, এখন কি অবস্থা তোমাদের? আচ্ছা এটা বলো তো তোমাদের এমন হালাত হওয়ার কারণ কি? উল্টা পাল্টা কিছু কি খেয়েছো? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলল, এখন ভালো অবস্থা রে, কিন্তু আমি কোনো উল্টা পাল্টা কিছুই খাইনি। কাল রাতে শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম। স্নেহার প্রত্যুত্তরে রাফিনও একই কথা বলল। ওদের দুজনের কথার প্রত্যুত্তরে সোহানা প্রশ্নাত্মক দৃষ্টি তাক করে বলল, কাল তোরা আইসক্রিম কই পেলি? কাল তো কোনো আইসক্রিম আনা হয়নি তাহলে? সোহানার প্রশ্নে স্নেহা বলল, কেন, আমার রুমেই তো কে যেন রেখে গিয়েছিল, ভেবেছিলাম আম্মু বোধহয় রেখে গিয়েছে তাই তো খেয়ে ফেললাম। স্নেহার কথায় সম্মতি জানিয়ে রাফিনও একই কথা বলল। ওদের দুজনের প্রত্যুত্তরে চিন্তার রেখা দেখা গেল সোহানা ও জাদুয়ার কপালে। তখনই স্নেহা বলে উঠল, আরে এই ছোট খাটো বিষয় নিয়ে চিন্তা করার কিছুই নেই। হয়তোবা কাল আইসক্রিম সুলতানা ভিলায় নিয়ে আসার কথা তোমরা জানো না। বলেই জাদুয়ার দিকে ঘুরে স্নেহা আবার বলল, আমাদের কথা বাদ দে, আগে বল তুই এই সময় এখানে কেন? তোর তো স্কুলে থাকার কথা ছিল। স্নেহার প্রশ্নে জাদুয়া বলে উঠল, আরে আমি তো আজ স্কুলেই যেতে পারিনি। কেন? জাদুয়া বাকি কথা বলার পূর্বেই সোহানার ফোনের রিং বেজে উঠার দরুন সকলের দৃষ্টি কেন্দ্রভূত হয় সোহানার পানে।
সোহানার হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কার ফোন এসেছে। সকলে বুঝতে পেরে হাসি মশকরায় মেতে উঠে সোহানাকে নিয়ে। এম ড্যাশ। অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন অরণ্যের মধ্যস্থলে অবস্থিত শ্যাওলা পড়া ভাঙ্গা বাড়িটিতে আগমন ঘটে হাছিল ও সাব্বিরের, কারণ মূলত বন্দিদশায় থাকা লোকটি নিজ মুখ খুলতে রাজি হয়েছে। ফলস্বরূপ সেখানে থাকা চেয়ারে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে হাছিল লোকটির জ্ঞান ফেরার অপেক্ষায়। প্রচণ্ড মার এবং না খাওয়ার দরুন লোকটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। লোকটির এহেন হালাত দেখে ওখানে থাকা ছেলেদের উদ্দেশ্যে হাছিল বরফ শীতল ঠান্ডা পানি এনে লোকটির ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরে নিক্ষেপের হুকুম করার সাথে সাথে ছেলেগুলো তৎক্ষণাৎ বালতিতে করে বরফ শীতল ঠান্ডা পানি এনে নিক্ষেপ করে নিস্তেজ হয়ে যাওয়া লোকটির দেহে। নিজ শরীরে শীতল পানি অনুভূত হতেই সর্বাঙ্গ জ্বলে উঠে মৃত্যুপ্রায় লোকটির। ফলস্বরূপ চেতনা ফিরে পেয়ে ধীরে ধীরে নিজ নেত্রযুগল মেলে ধরে। তখনই হাছিল লোকটির একদম নিকটে গিয়ে মুখ থেকে চুচু জাতীয় শব্দের উৎপত্তি করে বলে উঠে, কি বলেছিলাম না, আমি জানি কিভাবে প্রভু ভক্তদের মুখ খুলাতে হয়। নাও টেল মি, কে তোকে পাঠিয়েছে আমাকে মারতে? হাছিলের কড়া প্রশ্নে লোকটি ভাঙ্গা ভাঙ্গা নিস্তেজ হয়ে যাওয়া কণ্ঠে ধীরে ধীরে বলল, আপনাকে মামারতে আমাকে কে কেউ পাঠায়নি। আমাকে গাগারিতে অবস্থানরত মেয়েটিকেই মামারার জন্য সুপারিশ দিয়েছে। লোকটির এহেন প্রত্যুত্তরে আশ্চর্যান্বিত ক্রোধান্বিত হয়ে যায় হাছিল। হাছিল কোনোভাবেই লোকটির বলা বাক্যে সত্যতা খুঁজে পাচ্ছে না। কেউ কেন জাদুয়াকে মারতে চাইবে? জাদুয়া এখানে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, আর তাছাড়া ওই নিষ্পাপ, মায়াবিনী, অবুঝ মুখশ্রীর অধিকারিণীর সাথে কার শত্রুতা থাকতে পারে? কার বুকের পাটা এত বড় হতে পারে যে তাসাওয়ার আবরার হাছিলের রুহতে আঘাত হানে? তাহলে কি লোকটি মিথ্যা বলছে? নিজের এই হালাতে নিশ্চয়ই কেউ মিথ্যা বলবে না, তাহলে কে সেই ব্যক্তি যে হেন দুঃসাহসিকতা দেখানোর সাহস করেছে? বাক্যগুলো নিজ মস্তিষ্কে আউড়িয়ে হাছিল দাঁতে দাঁত চেপে গর্জে উঠে চিৎকার করে লোকটির থুতনি চেপে ধরে প্রশ্ন করে, হু ইজ দ্যাট বাস্টার্ড? বল আমাকে, কে ওই কুকুরের বাচ্চা? বল বলছি। বল জানোয়ারের বাচ্চা বল। হাছিলের এহেন গর্জনেও লোকটি নিরুত্তাপ ভাবে নিশ্চল হয়ে থাকে। থাকবে নাই বা কেন? লোকটি যে আবার অচেতন হয়ে পড়েছে। বিষয়টি হাছিলের বোধগম্য হতেই ক্রোধে ফুঁসে উঠে লোকটিকে ছেড়ে হাছিল নিজ চুলগুলো মুষ্টিবদ্ধ করে অনবরত পায়চারি করে যায় সম্পূর্ণ কক্ষ জুড়ে। মূলত হাছিল নিজ ক্রোধের নিয়ন্ত্রণ আনার চেষ্টায় নিয়োজিত। কক্ষে উপস্থিত ছেলেগুলো কোনোভাবেই নিস্তেজ হয়ে যাওয়া লোকটির জ্ঞান ফেরাতে সক্ষম হচ্ছে না। ফলস্বরূপ হাছিল ক্রুদ্ধ হয়ে নিজ রিভলভার দ্বারা লোকটির শীর্ষ বরাবর শুট করতে গেলেই সাব্বির এসে হাছিলের হাত চেপে ধরে বলল, হাছিল, শান্ত হ। সাব্বিরের বলা কথায় হাছিল গর্জে উঠে বলল, শান্ত হব কি করে সাব্বির? তুই শুনতে পাসনি কি বলেছে ওই জানোয়ারের বাচ্চা? ও জাদুয়াকেই মারতে গিয়েছিল। ওর সাহস কি করে হয় সাব্বির? কথাগুলো বলতে বলতেই হাছিল উন্মাদের ন্যায় আচরণ শুরু করে আবার উত্তেজনায় বলে, সাব্বির যদি জাদুয়া ওই গাড়িতেই থোকত তা তাহলে কি হতো বলতো? ওর কিছু হয়ে গেলে আমি কি করতাম বল আমাকে? ওই কুত্তার বাচ্চারে বলতে বল কে পাঠাইছে ওরে। আর তা না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। কি করে ও কিছু না বলে সেন্সলেস হতে পারে সাব্বির? কি করে? কি করে? হাছিলের এহেন অস্থিরতায় সাব্বির হাছিলকে শান্ত করার উদ্দেশ্যে বলে, হাছিল দেখ, এই মুহূর্তে আমাদের আসল কালপ্রিট অবধি নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই লোকটি। তুই যদি ক্রোধের বশে একে কিছু করে ফেলিস তাহলে এতে ক্ষতি আমাদেরই হবে। আর তাছাড়া যে জাদুয়াকে মারতে চেয়েছে সে কিন্তু তার কার্য হাসিলে ব্যর্থ হয়েছে। আমশিউর সে দ্বিতীয়বারের মতো আবারও ট্রাই করবে একই কাজ করার। তাই তার পরিকল্পনায় সফল হওয়ার পূর্বেই আমাদের তাকে ধরতে হবে। আর আসল কালপ্রিটকে ধরতে এই লোকটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা ভুলে গেলে চলবে না, হাছিল আমাদের শত্রু কিন্তু অনেক চালাক। একে ছাড়া কিন্তু আমরা এখন অবধি অন্য কোন ক্লু খুঁজে পাইনি। সাব্বিরের বলা কথা হাছিলের নিকট যুক্তিযুক্ত মনে হতেই নিজ ক্রোধ সম্বরণ করে ওখানে উপস্থিত ছেলেদের উদ্দেশ্য বলে, যা করার দরকার তাই কর, তোরা যেকোনো মূল্যে এর জ্ঞান ফেরা। জ্ঞান ফিরতে একটু খাইয়ে দায়া খাতির যত্ন করিস যাতে একটু শক্তি ফিরে পায় পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
বলেই হাছিল ও সাব্বির বেরিয়ে পড়ে সেখান থেকে। ধরণীর বুকে আগমন ঘটেছে আধারের। আধার যা উজ্জ্বলতাকে নিমিষেই গ্রাস করে নেয় নিজের অতল গহ্বরে। তাই আমরা অন্ধকারকে ভয় পাই। কিন্তু কজনই বা বোঝে, এই অন্ধকারের আগমন না ঘটলে ওই দূর অম্বরে চাঁদের দেখা মিলত না, মিলত না নক্ষত্রদের দেখা। কখনো কি ভেবে দেখেছ অন্ধকারাচ্ছন্ন অম্বরটিতে চন্দ্র ও নক্ষত্রের সন্ধির সৌন্দর্যতা কতটা মণিমুগ্ধকর? ওই অন্ধকারাচ্ছন্ন আকাশে এক ফালি চন্দ্রই যথেষ্ট অম্বরটির বুক আলোকিত করার। উদাহরণস্বরূপ তাসাওয়ার আবরার হাছিল নামক কাঠখোট্টা পুরুষটি, যার জীবনটাই ছিল অন্ধকারে আবৃত। যেথায় আলোর ঝলকানি ছিল না বিন্দু পরিমাণ, ছিল না কারো জন্য মায়া মোহাব্বত। হঠাৎই এক শর্ষী কন্যার আগমন কেমন এলোমেলো করে দিল অন্ধকারাচ্ছন্নতায় আবৃত থাকা হৃদয়হীন পুরুষটির জীবন। আধারে ঘিরে থাকা অম্বরটির বুকে চন্দ্রের আগমন যেমন আলো ছড়ায়, ঠিক তেমনি জাদুয়া নামক শর্ষী কিশোরী কণাটিও আলোকিত চন্দ্রের ন্যায় নিজ পদচরণ ফেলে হৃৎপিণ্ড নেই দাবি করা পুরুষটির বক্ষে। কি অদ্ভুত, তাই না? অন্ধকারে যার বসবাস, এক ফালি চন্দ্র তার জন্য নিবাস। বন্দি দশায় থাকা লোকটির মুখ হতে শোনা বাক্য হাছিলকে অস্থির করে তুলেছে সম্পূর্ণরূপে। বারবার তার নিকট মনে হচ্ছে জাদুয়া নামক ছোট্ট প্রাণীটিকে নিজ বক্ষের সাথে একদম মিশিয়ে নিতে, যাতে কারো নজরে না পড়ে ওই পবিত্র অবয়বটি। কারণ তার দিকে নজর দেওয়ার হক যে শুধুমাত্র তার। সে তো লিখে নিয়েছে জাদুয়াকে তার নামে। তাহলে কি করে কারো দুঃসাহস হতে পারে তার থেকে তার রূহকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করার? যে এই দুঃসাহসিকতা দেখিয়েছে, হাছিল তাকে ছাড়বে না। এ সকল ভাবনায় হাছিল নিজেকে বিভোর রেখেছে নিজ গাড়িতে বসে জাদুয়ার কক্ষের জানালার পানে এক ধ্যানে চেয়ে। সেই কখন হাছিল সিলোতানা ভিলার সামনে নিজ গাড়িতে বসে আছে, তার কোনো ইয়াত্তা নেই। সে নিজ মনকে শান্ত করতে ব্যস্ত। কারণ এই মুহূর্তে যদি সে ভিলায় প্রবেশ করে তাহলে দিকবেদিক শূন্য হয়ে সকলের সামনে জাদুয়াকে নিজ বক্ষে পিষে ফেলবে। এই মুহূর্তে এই ধরনের কোন কাজ হাছিল করতে চাচ্ছে না। তাই অপেক্ষা সকলের ঘুমের। রাত প্রায় অনেকটাই গড়িয়েছে। বিয়ের আয়োজন উপলক্ষে এখন অবধি সুলতানা ভিলায় অবস্থিত গুরুজনদের নেত্রে ঘুমের আনাগোনা নেই। তারা নানা ধরনের আয়োজনে মূলত ব্যস্ত সময় পার করছে। কিন্তু ছোট সদস্যগণ ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আজ তাদের অবস্থান সোহানার কক্ষে। সকলের হাসি মশকরার মধ্যেই গভীর ঘুমের অতলে নিজেদের সমর্পণ করেছে অনেক আগেই। প্রায় অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে ঘুমোতে চলে যায় নির্ঘুমর্ত সকলে। মুহূর্তেই পুরো সুলতানা ভিলা জুড়ে বিরাজমান হয় নিস্তব্ধতার। নিস্তব্ধতায় ঘিরে থাকা ভিলায় প্রবেশ করে হাছিল, নিজের বক্ষের অস্থিরতা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় জাদুয়ার কক্ষের দিকে। আজ যে তাকে না দেখলেই নয়। নিঃশ্বাস আটকে যাবে হাছিলের ওই মুখটি একবার দর্শন না করলে। জাদুয়ার কক্ষের সামনে এসে দরজা খুলতেই সম্পূর্ণ খালিঘর পরিলক্ষিত হয় হাছিলের দৃষ্টিতে। ফলস্বরূপ ভ্রুগুলো কুঁচকে আসে তার। তখনই মনে পড়ে যায় জাদুয়ার বলা সোহানার কক্ষে ঘুমোনোর কথা। বিগড়ানো মেজাজে হাছিল চলে যায় সোহানার কক্ষের উদ্দেশ্যে। দরজার সামনে পৌঁছে ধীর হাতে দরজাটি খুলতেই রুমে থাকা ফেরি লাইটের আলোতে পরিস্ফুটিত হয় তিনটি আদলের অবয়ব। কাঙ্ক্ষিত আদরটি দৃষ্টিতে পরিস্ফুটিত হতেই ভয়ঙ্কর ক্রোধে সম্পূর্ণ জ্বলে ওঠে হাছিলের, নেত্রযুগল ধারণ করে রক্তিম বর্ণ। কারণ মূলত রাফিনের জাদুয়াকে ঘুমের ঘোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকা। ক্রোধান্বিত পদচারণে চলে যায় হাছিল একদম জাদুয়ার নিকটে। মনে তো চাচ্ছে তার ওই ঘুমন্ত গাধা মেয়েটিকে উঠিয়ে ইচ্ছে মতো পেটাতে। কি করে গাধাটা অন্যকে নিজের শরীর স্পর্শ করতে দেয়? তাকে স্পর্শ করার অধিকার তো শুধু এই তাসাওয়ার আবরার হাছিলের। কথাগুলো চিন্তা করে হাছিল রাফিনের পানে ভ্রুকুটি করে তাকিয়ে থাকে। আর বেশি কোনো চিন্তা না করে হাছিল রাফিনকে জাদুয়ার থেকে এক ধাক্কায় সরিয়ে দেয়। প্রচণ্ড ঘুমের অতলে ডুবে থাকার দরুন রাফিন একটু নড়াচড়া করে ফের ঘুমিয়ে যায়। হাছিল হিংসার বশীভূত হয়ে ধীর হাতে জাদুয়াকে নিজ কোলে উঠিয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সে তো এতটাই ঘুমে বিভোর হয়ে আছে যে আন্দাজও করতে পারল না তার সাথে ঠিক কি হচ্ছে। নিজ কক্ষে প্রবেশ করে হাছিল ধীর হাতে শুইয়ে দেয় জাদুয়াকে তার পালঙ্কে।
ঘুমের ঘোরে জাদুয়া হাছিলের শক্তপোক্ত হাতটি নিজ কোমল ছোট্ট হাত দ্বারা শক্ত করে চেপে ধরে বেড়াল ছানার ন্যায় নিশ্চিন্তে বিচরণ করে ঘুমের রাজ্যে। তার এহেন কর্মে গম্ভীর হাছিল হেসে উঠে একটু শব্দ করে। হাছিলের এহেন রূপ দেখা সত্যিই দুষ্কর। মুখে হাসির রেখা ঝুলিয়ে হাছিল জাদুয়ার অতি নিকটে গিয়ে গ্রীবাটি নুয়ে কর্ণ বরাবর মুখ রেখে হিসহিসিয়ে বলে উঠে, নিদ্রাদের শেহজাদি বেঁচে গেলেন আজ আমার হাত থেকে। বিশ্বাস করুন, আজ আপনার এই ছোট্ট হাত দুটো আপনাকে বাঁচিয়ে দিল। আর তা না হলে আপনার শরীরে লেগে থাকা অন্য কারো স্পর্শের শোধ আমি কড়ায় গণ্ডায় বুঝে নিতাম। বলেই হাছিল নিজ গ্রীবাদেশ উঠিয়ে নিজ নেত্র তাক করে জাদুয়ার পানে। কি প্রশান্তিতে বন্ধ করে আছে ওই নেত্রযুগল। এত আদুরে কেন লাগছে তাকে হাছিলের নিকট। কেন মনে চাচ্ছে এই নিদ্রার শেহজাদিকে ঘুম থেকে তুলে নিজ বক্ষের সাথে পিষে ফেলতে। কেন মনে চাচ্ছে নিজ স্পর্শ দ্বারা ওই বেয়াদব পিচ্ছি রাফিনের স্পর্শগুলোকে মুছে দিতে। নিজের সকল চিন্তার মধ্যেই হাছিল নিজ প্যান্টের পকেট হতে একটি ছোট বক্স বের করে। তার ভিতরে থাকা ডায়মন্ডের লকেট বের করে নিজ হাতে নিয়ে দৃষ্টি তাক করে ঘুমন্ত জাদুয়ার পানে। বন্ধ করা নেত্রের পানে তাকিয়ে হাছিল বলে উঠে, নিয়ম অনুসারে আজ আমাদের বাসর হওয়ার কথা ছিল। নিজ বাসর তো আর একা একা করা যায় না, তাই তোমাকে ঘুমের মধ্যেই নিয়ে আসলাম আমার কাছে। এন্ড আই প্রমিস খুব জলদি তুমি সজ্ঞানে আমার বউ রূপে প্রবেশ করবে আমার কক্ষে। জানো তো বাসর রাতে বউকে কিছু গিফট করতে হয়, তাই আমার দেয়া প্রথম উপহার তোমার জন্য। বলেই ধীর হাতে হাছিল জাদুয়াকে লোকেটটি পরিয়ে দিয়ে ফের কর্ণ বরাবর মুখ নিয়ে বলে উঠে, আমার দেয়া প্রথম গিফট, এটাকে হারানো অথবা খুলে ফেলার চেষ্টা করো না। কথাগুলো বলেই হাছিল নিজ নেত্র তাক করে জাদুয়ার ঘুমন্ত নেত্রে। ফলস্বরূপ কোনো এক অজানা মোহে নিজেকে সমর্পণ করে নিজ ওষ্ঠযুগল ধীরে ধীরে এগিয়ে নিয়ে নিজ অধরের প্রথম স্পর্শ একা দেয় জাদুয়ার বন্ধ থাকা আখিযুগলে। ফলরূপ কেঁপে উঠে হাছিল, নড়ে উঠে জাদুয়া। অন্ধকারকে নিজ আলোয় আলোকিত করে ধরণীর বুকে আগমন ঘটেছে প্রভাতের। নিজ অলসতার আড়মোড়া ভেঙে নিদ্রাদের থেকে নিজেকে ছুটিয়ে নেত্র মেলে ধরে জাদুয়া। ঘুমু ঘুমু নেত্রে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই তার দৃষ্টিতে নজর হয় নিজ কক্ষ। তৎক্ষণাৎ জাদুয়ার মস্তিষ্ক সজাগ হয়ে প্রশ্ন আসে, আমি না কাল সোহানা আপুর রুমে ছিলাম, এখানে কি করে আসলাম? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়ে অবাক তার রেশ কাটিয়ে দ্রুত চলে যায় সোহানার কক্ষের উদ্দেশ্যে। সোহানার কক্ষে পৌঁছানো মাত্রই জাদুয়ার চক্ষু চড়কগাছ হয়ে যায়। রাফিন তার সর্বাঙ্গে কাদা মাটি মেখে শুয়ে আছে বারান্দার ফ্লোরে। বারান্দার দরজা খোলা থাকার দরুন সর্বপ্রথম রাফিনকে নজরে পড়ে জাদুয়ার। রাফিনের এহেন হালাতে জাদুয়া চিৎকার দিয়ে রাফিন বলে ডেকে উঠে। জাদুয়ার চিৎকারে সোহানা, স্নেহা ও রাফিন নিজেদের ঘুম ভাঙ্গিয়ে ধরফ্রিয়ে উঠে বসে। সোহানা ও স্নেহা জাদুয়ার দিকে তাকিয়ে। ঘুমু ঘুমু কণ্ঠে স্নেহা প্রশ্ন শুধায়, কিরে বইন, কি হইছে তোর? এই সকাল বেলা চিৎকার দিয়া কি হার্ট অ্যাটাক করাতে চাস আমাদের? স্নেহার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে জাদুয়া ঠায় দাঁড়িয়ে থাকে। জাদুয়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই কাদা মাটিতে লেপ্টে থাকা রাফিন চোখ ডলতে ডলতে তাদের দিকে দৃষ্টিতাক করে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই স্নেহা সোহানা অবাক হয়ে যায়। সোহানা তাড়াতাড়ি গিয়ে রাফিনকে বারান্দা থেকে উঠিয়ে নিজেদের রুমে নিয়ে আসে। চিন্তিত হয়ে সোহানা রাফিনকে প্রশ্ন করে, রাফিন, তোর এই অবস্থা কেন? তুই বারান্দায় কি করছিলি? আর তোর শরীরে তুই এভাবে কাদা মাটি মেখেছিস কেন? সোহানার প্রশ্নে রাফিন নিজেকে দেখে ভয় কান্না করে উঠে বলল, আপু, আমি এগুলো মাখিনি। আমি তো খাটে ঘুমিয়েছিলাম, আমি ওখানে কি করে গেলাম আমি জানি না। বলেই উচ্চস্বরে কান্না করতে থাকে রাফিন। রাফিনকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণ যাবৎ চুপ হয়ে থাকা স্নেহা ফিক করে উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, তুই কান্না করিস না প্লিজ, তোকে একদম একটা স্ট্যাচুর মতো লাগছে। কি অদ্ভুত দেখাচ্ছে তোকে। নিশ্চয়ই তুই ঘুমের ঘোরে বারান্দায় গিয়ে নিজের শরীরের কাদামাটি মেখে ওখানেই শুয়েছিলি। বলেই পেট ফাটিয়ে নিজ হাসিতে মনোনিবেশ করে স্নেহা। স্নেহার কথায় ও হাসিতে রাফিন আরও উচ্চস্বরে কেঁদে ওঠার দরুন সোহানা স্নেহাকে ধমক দিয়ে থামিয়ে ব্যস্ত হয়ে পড়ে রাফিনের কান্না থামাতে। তখনই জাদুয়া স্নেহার উদ্দেশ্যে বলে, আচ্ছা আপু, ধরলাম রাফিন ঘুমের ঘোরে এই কাজটা করেছে। কিন্তু তুমি কি জানো, আমি আজকে ঘুমের থেকে উঠে দেখি আমি আমার রুমে।
জাদুয়ার বলা কথা স্নেহার হাসি উবে গিয়ে শুকনো ঢোক গিলে বলে, কি যা তা বলছিস? হয়তোবা তুই নিজেই গিয়েছিস। স্নেহার কথার প্রত্যুত্তরে জাদুয়া দৃঢ় কণ্ঠে বলে, না আপু, বিশ্বাস করো আমি নিজ থেকে যাইনি। আমি এখানেই তোমাদের সাথে শুয়েছিলাম। জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা ভয় পেয়ে সোহানার পানে দৃষ্টি তাক করে বলে, শুনেছিলাম বিয়ে উপলক্ষে জিনদের নজর পড়ে কনের উপর। কিন্তু এখানে তো দেখছি কনে ঠিক আছে, কিন্তু জিনের নজর পড়েছে আশেপাশের মানুষের উপর। কথাটি বলা শেষ করতেই স্নেহার নজর পড়ে জাদুয়ার বুক থেকে জ্বলজ্বল করে ওঠা কোনো বস্তুর উপর। সেখানটায় ভালোমতো নজর দিতেই চোখে পরিলক্ষিত হয় গলায় থাকা ডায়মন্ডের লোকেটটির উপর। তৎক্ষণাৎ স্নেহা খাটের উপর বসা অবস্থা থেকে উঠে জাদুয়ার নিকটে এসে লোকেটটি নিজ হাত দিয়ে ছুঁয়ে প্রশ্ন করে, কিরে, এটা তো কাল রাতেও তোর গলায় দেখিনি। এটা কখন পরলি আর কবে কিনলি এত সুন্দর লোকেটটা? স্নেহার করা প্রশ্নে জাদুয়া চমকিত হয়ে নিজ গলায় নজর দিতেই পরিস্ফুটিত হয় জ্বলজ্বল করা লোকেটটি। জাদুয়া ভয় পেয়ে চিন্তিত হয়ে বলল, বিশ্বাস কর আপু, এটা আমি পড়িনি। আমি জানিও না এটা কখন আমার গলায় আসছে। এবার জাদুয়ার কথায় সকলে ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি জিন এই কাজগুলো করেছে? নিজেদের মনে এহেন উদ্ভট প্রশ্ন আউড়িয়ে তিনজনই দ্রুত পদচারণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে সুলতানা ভিলায় এক প্রকার হট্টগোল বেঁধে যায় স্নেহার চেঁচামেচিতে। ফলস্বরূপ সকলে নিচে নেমে আসে উৎপত্তিকৃত চেঁচানোর শব্দ অনুসরণ করে। সেখানে আসতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায় রাফিনের এহেন দুরাবস্থা দেখে। রাগান্বিত হয়ে আয়শা খান ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে প্রশ্ন করেন, নিজের বাদরামি কবে কমাবি? সকাল সকাল কি হালাত বানিয়েছিস নিজের? আয়শা বেগমের কথার পৃষ্ঠে সুলতানা খান ও রাফিনকে উদ্দেশ্যে করে বলেন, দাদুভাই নিজের এই অবস্থা করেছ কেন? সকলের করা প্রশ্নের ধাঁচে রাফিন হু হু করে কেঁদে উঠে কোনো প্রকার প্রত্যুত্তর না করে। তখনই স্নেহা বলে উঠে, মা, দাদি, রাফিন নিজে এটা করেনি। ও তো আমাদের সাথে ঘুমিয়েছিল। কিন্তু সকাল বেলা জাদুয়ার চিৎকারে আমরা উঠে দেখি রাফিন বারান্দায় এভাবে কাদা মাটি মেখে বসে আছে। আমরা ওকে কারণ জিজ্ঞেস করাই বলে ও নিজেও জানে না এটা কি করে হলো। স্নেহার কথায় সোহানা ও জাদুয়াও সম্মতি জানায়। তখনই স্নেহা আবার বলে উঠে, আম্মু বিশ্বাস কর, আমার মনে হয় জিন এটা করেছে। স্নেহার প্রত্যুত্তরে আয়েশা বেগম ধমক দিয়ে রাগান্বিত স্বরে বললেন, তোদের আমার খুব ভালো করেই চেনা আছে। তুই তো এক বাদর রাফিনের দিকে তাকিয়ে সাথে এটাকেও নিজের নিয়টা বানিয়ে ফেলেছিস। ওর এমনিতেই ঘুমের মধ্যে কথা বলার স্বভাব আছে। এখন মনে হয় সারাদিন বাদরামি করতে করতে ঘুমের ঘোরেও বাদরামি শুরু করে দিয়েছে। আয়েশা বেগমের কথার মাঝেই হাছিল সেখানে ধীর পায়ে উপস্থিত হয়ে নিজের প্যান্টের পকেটে দুহাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইন্টারেস্টিং কোনো দর্শনীয় দৃশ্য দেখার মতো উৎফুল্লিত নজরে দৃষ্টি তাক করে থাকে চলমান ঘটনার পানে। তৎক্ষণাৎ সুলতানা খানের নজর পড়ে হাছিলের উপর, নেত্রযুগল কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত তার নির্ঘুমতায় কেটেছে। সুলতানা খান আর এ ব্যাপারে ঘাটলেন না। দৃষ্টি মনোনিবেশ করলেন স্নেহাদের দিকে। তখনই স্নেহা ফের বলল, আচ্ছা ধরলাম রাফিন না হয় বাদরামি করেছে, কিন্তু জাদুয়া? জাদুয়া কি করে সোহানা আপুর রুম থেকে ওর রুমে চলে গেল? আচ্ছা এটাও না হয় বাদ দিলাম। বলেই জাদুয়ার সম্মুখে গিয়ে পরিহিত লোকেটটি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, এই লোকেটটি দেখো। এটা জাদুয়াকে কে পরিয়ে দিয়েছে? ঘুমানোর আগে ওর গলায় এটা ছিল না। এখন কি করে এটা আসলো? বলে একটু থেমে স্নেহা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আম্মু আমি বলি কি, একটা বড় হুজুরকে নিয়ে আসো। আমাদের উপরে সত্যিই বোধহয় জিনের নজর পড়েছে। এবার স্নেহার উক্তিতে সকলের মাঝে স্পষ্ট চিন্তার রেখা দৃশ্যমান হলো। জিনের ব্যাপারটা তাদের বিশ্বাস না হলেও জাদুয়ার ব্যাপারে বলা উক্তিগুলো সকলকেই চিন্তাগ্রস্ত হতে বাধ্য করছে। তখনই সুলতানা খানের নজর পড়ে হাছিলের ঠোঁটের কোনায় লেগে থাকা কুটিলতায় পূর্ণ বাঁকা হাসির মাঝে। হঠাৎই ধূপ করে উঠে সুলতানা খানের হৃৎপিণ্ডটা নিজ মনে আওড়ায়। হাছিলের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি নিশ্চয়ই কোন সাধারণ হাসির রেখা নয়। এ হাসিতে স্পষ্ট ভয়ঙ্কর কুটিলতার পরশ পরিলক্ষিত হচ্ছে। তাহলে ওদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা কি হাছিল ঘটিয়েছে?
জাদুয়ার গলার লোকেটটিও কি হাছিল পরিয়ে দিয়েছে? ও এটা করে কি প্রমাণ করতে চাইছে? ও কেন করলো এসব? অন্যদিকে সকলের মাঝেই ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে গুঞ্জনের আবির্ভাব ঘটে। তাই সুলতানা খান নিজ চিন্তা রীতি টেনে হাছিলের পানে বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে সকলের উদ্দেশ্যে বলেন, জাদুয়ার গলার লোকেটটি আমিই পরিয়ে দিয়েছি। ও ঘুমিয়ে ছিল তাই আর ডাকিনি। লোকেটটি আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছি ওর জন্য। সুলতানা খানের কথায় উপস্থিত বয়োজ্যেষ্ঠরা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন। তখনই স্নেহা কিছু বলার জন্য মুখ খুলতেই সুলতানা খান জোর গলায় তাদের উদ্দেশ্যে বললেন, এ বিষয় নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না, যে যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট এর জন্য চলে আসো আর রাফিনকে হেল্প করো ফ্রেশ হতে। সুলতানা খানের কঠিন স্বরে করা প্রত্যুত্তরে স্নেহাদমে গিয়ে নিজ হৃদ গহীনে এই বিষয়ে উৎপত্তিকৃত প্রশ্নকে ধামাচাপা দিয়ে সুলতানা খান এর উদ্দেশ্যে বলল, দাদি জাদুয়ার লোকেটটা কত সুন্দর। এত সুন্দর লোকেট তুমি কই থেকে নিয়ে আসছো? আমাকেও এরকম একটা এনে দাও না প্লিজ। স্নেহার প্রশ্নে সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন, কারণ সে তো জানেই না এই ধরনের লোকেট কোথায় পাওয়া যাবে। সুলতানা খানের চিন্তার মাঝেই জাদুয়া বলে উঠল, নানুম্নি আমি বলি কি, স্নেহা আপুর যেহেতু লোকেটটি খুব পছন্দ হয়েছে সেহেতু আমি এটা তাকে দিয়ে দেই। তুমি বরং পরে আমাকে একটা এনে দিও। জাদুয়ার বলা কথায় স্নেহাও খুশি হয়ে সম্মতি জানায়, কারণ মূলত তার কাছে লোকেটটি সত্যি খুব বেশি মনে ধরেছে। জাদুয়ার প্রস্তাবে কেউ তেমন কোনো অমত পোষণ না করলেও দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির জাদুয়ার বলা কথাটি কর্ণগহ্বরে পৌঁছতেই প্রচণ্ড ক্রোধে দাঁতে দাঁত চেপে অগ্নিরূপ ধারণ করে জাদুয়ার সম্মুখে আসার জন্য পা বাড়াতেই রুদ্ররূপ ধারণকারী হাছিলকে নজরে পড়ে সুলতানা খানের অবস্থা বেগতিক দেখে তিনি তড়িৎ বেগে স্নেহার উদ্দেশ্যে বলে উঠলেন, না না, তার কোনো দরকার নেই, তুমি আমার সাথে গিয়ে পছন্দমতো লকেট কিনে নিও। জাদুয়ারটা জাদুয়ার কাছেই থাকুক। সুলতানা খানের বলা কথার পৃষ্ঠে জাদুয়া কিছু বলার জন্য উদ্ধৃত হতেই সুলতানা খান নিজ গম্ভীর কণ্ঠে বলে উঠেন, জাদুয়া আমি এই ব্যাপারে আর একটাও কথা শুনতে চাই না। তোমাদেরকে আমি এখান থেকে যেতে বলেছি। সুলতানা খানের কথার পৃষ্ঠে কেউ আর কোনো প্রত্যুত্তর না করে যে যার যার মতো চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দৃষ্টিতে দৃষ্টি মিলিত হয় হাছিল জাদুয়ার। হাছিলের ভয়ঙ্কর দৃষ্টি জাদুয়ার নজরে পড়তেই ভয় নিজ নেত্রযুগল নামিয়ে নেয় জাদুয়া। ওই ভয়ঙ্কর হিমশীতল দৃষ্টিতে নজর রাখার সাধ্যি যে তার নেই। কেন যেন মনে হচ্ছে ওই দৃষ্টি দিয়ে ভস্ম করে দিবে হাছিল তাকে। কি ভয়ঙ্কর লাগছে ওই দৃষ্টির মানবটিকে তার নিকট, তা শুধুমাত্র সেই উপলব্ধি করতে সক্ষম। ভয় ভয় নতজানু হয়ে একছুটে চলে যায় জাদুয়া হাছিলের সম্মুখ হতে। হাত দুটো প্রচণ্ড শক্ত করে মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে থাকে হাছিল জাদুয়ার পদচারণের পানে। হায়! ওই অবুঝ নির্বোধ শর্ষিকন্যা একটি বারও তার পিছন ফিরে দেখল না তার পানে তাকিয়ে থাকা এক শক্তপোক্ত মুখোশের আড়ালে থাকা তৃষ্ণার্ত মানবকে। সকলকে চলে যেতে দেখে সুলতানা খান হাছিলের সম্মুখে এসে দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করেন, এই সকল ঘটনা তুই ঘটিয়েছিস তাই না? সুলতানা খানের প্রশ্নে হাছিল নিজ ঠোঁটের কোণায় একটি বাঁকা হাসির রেখা টেনে দায়সারা ভাবে বলল, মেবি অর মেবি নট। বলেই হাছিল প্রস্থান করতে উদ্ধৃত হতেই পেছনে থেকে সুলতানা খান অস্থির কণ্ঠে ফের শুধায়, তুই একটা বদ্ধ উন্মাদে পরিণত হচ্ছিস, সেটা কি তুই বুঝতে পারছিস? সামান্য বাচ্চা একটা ছেলের সাথে এরকমটা করার মানে কি? হাছিল, না তুই জাদুয়ার জন্য সঠিক না জাদুয়া তোর জন্য সঠিক। তোদের দুজনের ভালোর জন্যই বলছি, দূরে থাক ওর থেকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তর হিসেবে হাছিল নিজ নেত্রে তিক্ততা ফুটিয়ে উঠে সুলতানা খানের নিকটে এসে নেত্র বরাবর নিজ বাজ পাখির ন্যায় দৃষ্টি তাক করে বলে, যাকে চিরতরে নিজের করে নিয়েছি তার থেকে দূরে কি করে থাকি? বলেই হাছিল গমগমে পদচারণে চলে যায় সেখান থেকে। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান হতো বিহ্বল হয়ে চেয়ে রয়। হাছিলের বলা কথা নিজ মনে আউড়িয়ে বলেন, নিজের করে নিয়েছে মানে? কি বোঝাতে চাইল হাছিল? কেটে গেছে অনেকটা বেলা, অপরাহ্নের পর হতেই সুলতানা ভিলায় সোহানার বিয়ে উপলক্ষে আগমন ঘটতে থাকে নিকটাত্মীয়দের। স্নেহা, রাফিন, সোহানা তো বেজায় খুশি তাদেরকে দেখে। অন্যদিকে জাদুয়া কিছুটা অস্থিরতায় পার করছে নিজ সময়, কারণ মূলত তাদেরকে চিনতে না পারা।
ভদ্রতার খাতিরে সকলের সাথে কুশল বিনিময় করলেও নিজ অস্থিরতাকে দমিয়ে রাখতে সক্ষম হচ্ছে না সে, তাই বারংবার নিজেকে আড়ালে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় জাদুয়া। তখনই আত্মীয়দের মধ্যে উপস্থিত এক মধ্যবয়স্ক নারী সুলতানা খানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, চাচি, ও কি মেহেরের মেয়ে জাদুয়া? মধ্যবয়স্ক নারীটির প্রশ্নে সুলতানা খান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানাতেই নারীটি সাথে সাথে জাদুয়াকে একদম নিকটে নিয়ে থুতনিতে হাত দিয়ে স্পর্শ করে বলে উঠেন, মাশাল্লাহ, একদম পুতুলের মতো দেখতে, ঠিক যেন মেহেরের প্রতিচ্ছবি। কিরে মা, এইভাবে নিজেকে আড়াল কেন করছিলি? আমি তোর মায়ের চাচাতো বোন রাহেলা। সম্পর্কে তোর খালামনি হই। তুই আমাকে খালামনি বলে ডাকিস। জানিস তোর মা আর আমি কতটা কাছের ছিলাম। তোর মা তো সব সময় বলতো বিয়ের পর যদি ওর মেয়ে হয় তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করবে। কথাটি বলে কিছুক্ষণ চুপ থেকে রাহেলা বেগম ফের আফসোসের স্বরে বললেন, মেয়ে তো হলো কিন্তু সেই মানুষটাই আর রইল না। রাহেলা বেগমের কথায় সকলেরই মন কুঠুরিতে জমা হয় এক রাশ বিষাদের ছায়া। জাদুয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সকলের এহেন মনোভাব দেখে রাহেলা বেগম বুঝতে পারলেন ভুল সময়, ভুল জায়গায়, ভুল কথা বলে ফেলেছেন। যখন তিনি নিজের হয়ে সাফাই গাইতে যাবেন তখনই সুলতানা খান বললেন, আমি জানি তুই কি বলতে চাস। এই ব্যাপারে আর কিছু বলতে হবে না তোর। তোর সাথে আমার কিছু কথা বলার আছে, তুই চল আমার সাথে আমার রুমে। রাহেলা বেগমও কোনো কথা না বাড়িয়ে চলে যান সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই সুলতানা খান প্রশ্ন করেন, তোর ছেলে কবে আসবে এখানে? কালই চলে আসবে মেহেদি ফাংশনের দিন। ভালো, আচ্ছা, তোর কাছে জাদুয়াকে কেমন লেগেছে? সুলতানা খানের কথার মর্মার্থ বুঝতে না পেরে রাহেলা বেগম বললেন, আমার কাছে তো জাদুয়াকে ভীষণ ভালো লেগেছে। কি মিষ্টি একটা মুখ, মায়াতে পরিপূর্ণ। রাহেলা বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বললেন, রাহেলা, আমি চাই জাদুয়াকে তুই তোর ছেলে সাজিদের বউ কর। তুই তো জানিস তোর ছেলেকে আমার খুব পছন্দ। তাই জাদুয়ার জীবন সঙ্গী হিসেবে ওকে আমার আদর্শবান মনে হয়েছে। সুলতানা খানের প্রস্তাবে রাহেলা বেগমও খুশি হয়ে যান, মূলত তিনিও জাদুয়াকে দেখেই নিজ পুত্রের বধূ হিসেবে বাছাই করেছেন। কিন্তু রাহেলা বেগম কিছু একটা ভেবে সুলতানা খানকে উদ্দেশ্যে করে বললেন, চাচি, আমিও চাই জাদুয়াকে নিজ পুত্রের বধূ রূপে, কিন্তু ও তো এখনো অনেক ছোট। রাহেলা বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, সেটা আমিও জানি। বিয়ে আমি এখনই দেয়ার কথা বলছি না। আমি চাই কাল তোর পুরো পরিবার এসে জাদুয়াকে আংটি পরিয়ে সাজিদের বাগদত্তা হিসেবে স্বীকৃতি দে। বিয়ে না হয় জাদুয়ার 18তম জন্মদিনের পরই হবে। জাদুয়া কি রাজি হবে? নিশ্চয়ই হবে। আমি জানি আমার নাতনি আমাকে নিরাশ করবে না। সুলতানা খানের কথা প্রত্যুত্তরে রাহেলা বেগম সায় জানিয়ে বলেন, ঠিক আছে, তাহলে আমিও আমার পরিবারের সকলকে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে জাদুয়া নিজ হৃদ গহীনে বিষণ্ণতার রেখা ছাপিয়ে মন মরা হয়ে অম্বরের পানে চেয়ে বসে আছে নিজ ব্যালকনিতে। রাহেলা বেগমের কথার দরুন হঠাৎই আজ ওইমা নামক প্রাণীটিকে যে খুব দেখতে ইচ্ছে করছে তার। একবার এই হাত দুটি দিয়ে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা সৃষ্টি হচ্ছে তার মনে। মা শব্দটি কত ছোট, তাই না? কিন্তু এর বিশালতা সম্পর্কে ধারণা ঠিক জনই বা রাখতে পারে। ধরণীতে আল্লাহ তাআলা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে মা। মা যার না থাকে সেই বোঝে মা হারানোর যন্ত্রণা। মাকে তো জাদুয়া সেই কবেই হারিয়েছে, এখন আর ওই তীব্র যন্ত্রণাটুকু তার অনুভূত হয় না। এটা হয়তো পরম করুণাময় রবের প্রদত্ত কোন নেয়ামত। না হলে কি করে আমরা তাকেও ভুলে থাকি, যাকে ছাড়া কোনো এক সময় নিজ অস্তিত্ব টিকে থাকা দায় মনে হতো। আমরা কষ্ট ভুলে যাই, যন্ত্রণা ভুলে যাই, ভালোবাসার মানুষকে ছাড়া থাকাও শিখে যাই, শুধু ভুলতে পারি না পছন্দের মানুষের সাথে কাটানো স্মৃতিটুকু। এই স্মৃতিটুকু মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তাতে কোন ব্যথা অনুভূত হয় না, হয় শুধু আফসোসের হাহাকার। ঠিক তেমনই মায়ের কথা বলায় জাদুয়ারও আজ ভীষণ খারাপ লাগছে মা নামক বিশালতায় ঘিরে থাকা মানবিনীর জন্য। নিজ অস্থিরতায় কাটানো মুহূর্তেই জাদুয়ার কক্ষে আগমন ঘটে সুলতানা খানের। সুলতানা খানকে দেখে জাদুয়া নিজ মনের খারাপ লাগাটুকু ধামাচাপা দিয়ে মুখে হাসির রেখা ফুটিয়ে প্রশ্ন করে, নানুমনি, তুমি এখানে? কিছু বলবে?
জাদুয়ার করা প্রশ্নে সুলতানা খান বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে বললেন, জাদুয়া, আমি যদি তোর ভালোর জন্য কিছু করতে চাই তাতে কি তুই রাগ করবি? সুলতানা খানের এহেন প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ কাছে গিয়ে তার হাত দুটো নিজ হাতের অন্তরালে নিয়ে বলে, অবশ্যই না, আমি জানি আমার নানুমনি কখনোই আমার জন্য খারাপ কিছু চাইবে না, তাই রাগ করার প্রশ্নই আসে না। জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খান নিশ্চিন্ত হয়ে বললেন, জাদুয়া, আমি কাল তোর রাহেলা খালামনির ছেলের সাথে আপাতত তোর আংটি বদল করে রাখতে চাচ্ছি। তোর 18 বছর পূর্ণ হতেই বিয়েটাও সেরে ফেলব। সুলতানা খানের কথায় জাদুয়া হতো বিহ্বল হয়ে তার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন নানুমনি, আমি কি তোমাদের খুব জ্বালিয়ে ফেলেছি? খুব কি বোঝা হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি আমাকে তোমাদের থেকে দূরে পাঠানোর আয়োজন করে ফেলেছ? জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খানের বক্ষপিঞ্জরটা কেঁপে ওঠে, যার দরুন তিনি তড়িৎ বেগে জাদুয়ার সম্মুখে এসে হাত দুটো চেপে ধরে বলেন, এগুলো তুই কি বলছিস সোনা? তুই যা ভাবছিস এরকমটা নয়। আমি যা করতে চেয়েছি তা শুধুমাত্র তোর ভালোর জন্য, বিশ্বাস কর। আমি নিজেও তোকে নিজ থেকে এত দ্রুত আলাদা করতে চাই না। শুধুমাত্র কিছু কারণে তোর বিয়েটা আমি ঠিক করেছি। আর তাছাড়া তোকে তো এখনই পাঠাচ্ছি না, তোর 18 বছর হতে তো এখনো অনেক দেরি। আচ্ছা বাদ দে, তোর যদি এই বিয়েতে অমত থাকে তাহলে করতে হবে না তোর বিয়ে। কিন্তু তারপরেও তুই নিজেকে বোঝা বলিস না। তুই আমার মেহেরের একমাত্র মেয়ে, কি করে তোর জীবনটা আমি অন্ধকারে ঠেলে দেই বল? তাই তো তোকে দ্রুত কারো নামের সাথে বেঁধে দিতে চেয়েছিলাম। সুলতানা খানের শেষে বলা কথাগুলো কেমন আজব ঠেকল জাদুয়ার নিকট। কথাগুলো বুঝতে না পেরে প্রশ্ন করল, নানুমনি, তুমি ঠিক কি বলতে চাইছো? সুলতানা খান জাদুয়ার করা প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, কিছু না। তুই চিন্তা করিস না, আমি তোর শরীরে একটা আঁচও পড়তে দিব না। তুই নিশ্চিন্তে থাক, এই বিয়েটা যখন তুই করতে চাচ্ছিস না সেহেতু আমি ওদেরকে না বলে দিব। বলেই মলিন মুখ নিয়ে সুলতানা খান জাদুয়ার কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়ার নিকট সুলতানা খানের মলিন মুখটি দৃষ্টিগোচর হতেই সে বলল, নানুমনি, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। জাদুয়ার কথা সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনি উৎফুল্লিত হয়ে একদম নিকটে এসে জাদুয়ার ললাটে আদরের স্পর্শ দিয়ে বলেন, আমি জানতাম সোনা, তুই আমাকে নিরাশ করবি না। বিশ্বাস রাখো, আমার উপর যা হবে তাতে তোর কল্যাণই হবে। জাদুয়া সুলতানা খানের কথায় সায় জানাতেই হাসি মুখে সুলতানা খান প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। সুলতানা খান কক্ষ হতে বের হতেই জাদুয়ার কেমন অদ্ভুত অনুভূতি হয় নিজ বক্ষে। কেন যেন তার মনে অনুভূত হচ্ছে আগামীকালের দিনটি তার জন্য মোটেও শুভকর সাব্যস্ত হবে না। চলবে গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। তৃতীয় পর্ব।